আমার মেড ছিল, আমার ড্রাইভার ছিল, এবং একজন নাটকের খুব ফেমাস ডিরেক্টর এখন যিনি আছেন উনিও ছিল গাড়িতে। তখন আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো গেস্টরা সবাই ওখানে আছে, তুমি এখন এদের সাথে তোমার মেয়ে ফ্রেন্ডদের সাথে তুমি এটা করতে যাবা, এটা আমার কাছে খুব আনইজি লাগছিল, বিকজ এই ধরনের সিচুয়েশন আমি আগে দেখিনি। এই 2022 জানুয়ারি থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত আমি যে তার মেয়ে বন্ধুদের সাথে যে বারে যে মদ খাওয়ার ব্যাপারটা আমি আগে দেখিনি। তো তখন সে গাড়ির মধ্যে আমাকে মারা শুরু করলো। আপনিও মারেন? দুজনেই করেছেন? না 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 না, সে জাস্ট ধুমধুম ধুমধুম করে মেরে ফেললো। তখন ওকে ওই ভাইয়াটা সরাই ফেলছে, কিন্তু তখন অলরেডি আমি উন্ডেড, তখন আমার নাক দিয়ে রক্ত, চেহারা এরকম এটা সেটা। তো ভাইয়াটা ওকে হাত দিয়ে মানে টেনে টেনে সরাই ফেলছে। ফেলার পরে আমি গাড়িতেই বসেছিলাম, সে বারে ছিল, বারে গেছে। তখন থেকে আস্তে আস্তে আমি, তারপর আপনি ফেসবুক লাইভে আসেন আপনার ফেসটা নিয়ে? না, ওইটা হচ্ছে 2023-এর ঘটনা। ও, এটা আরো পরে? ওইটা আরো পরে। ওকে, প্রথমবার গায়ে এইভাবে হাত তুললো, আপনি কিছু করেন নাই? আমি প্যারেন্টসকে ডাকলাম, প্যারেন্টস ওকে খুব বকাঝকা দিল, বলল যে কেন তো, ও বললো যে আমার জন্মদিন, আমি যা ইচ্ছা তাই করব। মানে তখন আস্তে আস্তে আমি কিন্তু ওর যে নেগেটিভ জিনিসগুলো তখন থেকে দেখা শুরু করলাম। তো আমার জন্মদিন, আমি যা ইচ্ছা তাই করবো। তখন ওর আম্মু বললো দেখো তোমাকে তো মদ খেতে মানা করেছে, এটা কি খারাপ কিছু ছিল? এটা তো খারাপ কিছু ছিল না, তুমি মেয়েদেরকে নিয়ে বাড়ি যেতে চাচ্ছ, সেটা তো খারাপ কিছু ছিল না, তো তোমাকে তো খারাপ কিছু বলেনি, তুমি কেন মেরেছো? এইভাবে ওর আম্মু বোঝায় টোঝাই মিউচুয়াল করে দিল, রাতের বেলা মিউচুয়াল করে দিল। তো আমি এটা নিয়ে আর কিছু বলিনি। এটা চললো। এটা চলার পরে আস্তে আস্তে তখন পরবর্তীতে 2023-এ দেখলাম মানে সে এরকম যাওয়া শুরু করলো, নাইট ক্লাবগুলোতে যাওয়া শুরু করলো, বারগুলোতে যাওয়া শুরু করলো, এবং আরও কিছু কিছু জায়গায় যাওয়া শুরু করলো যেটা সে আমাকে বলতো না। মাঝে মাঝে আমি বলতাম যে আমাকে নিয়ে যাও, এত রাতে তুমি বাইরে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, হ্যাঁ, বিকজ আমি টেনশনে থাকি, তুমি কোথায় থাকো না থাকো। ও নিত না, কিন্তু মাঝে মাঝে আবার কি মনে হতো নিয়ে যেত সাথে। তো এর মধ্যে আমি যেটা দেখলাম যে তার ওই যে 2020-এ যেটা দেখেছিলাম যে কিশোর গ্যাং, সেটা কিন্তু এই কয় বছর হিডেন ছিল না, এই কয় বছর ছিল না, কিন্তু 2022-এর ওই সেপ্টেম্বরের পর থেকে দেখলাম যে ওর অ্যাক্টিভিটিসগুলো বেড়ে গেছে। মানে ওদের সাথে যাওয়া আসা, এর মধ্যে কেউ মার্ডারার, কেউ বনানী টেরোরিস্ট, কেউ উত্তরা টেরোরিস্ট, কেউ মিরপুরের টেরোরিস্ট। আপনি জানেন কিভাবে? ওই যে মাঝে মাঝে অল ইন এ সাডেন আমাকে নিয়ে যেত, তখন আমি ওদের কনভারসেশন শুনতাম বা এটা সেটা। তো আমি তখন খুব আই বিকেম ভেরি স্কেয়ার্ড। তখন আপনি যে জিনিসটা বলেছিলেন যে আপনি আসলে কিসের মধ্যে একটা পা দিয়েছেন, আমি তখন চিন্তা করা শুরু করলাম যে আমি আসলে কিসের মধ্যে পাড়া দিয়েছি। সে কিন্তু ওই দিন গাড়িতে বসে সে আমাকে যেভাবে হিট করেছে, আমার চেহারা তো আপনারা দেখেছেন না, আপনি দেখেননি ওই ছবিটা, এটা কি দেখাবো আপনাকে? না, দরকার নেই, আমি পরবর্তীতে যেটা লাইভ করেছেন সেটাই করতে বলতে। হ্যাঁ, তো এটা হওয়ার পর থেকে তখন আমি দেখতে পারলাম যে তার অ্যাক্টিভিটিস, নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো ওই সেপ্টেম্বর থেকে শুরু করলো, এবং তখন তার ডিমান্ড অনেক বেড়ে গেল যে তুমি আমাকে বাড়ি দিতে হবে, এই বাড়িটা দিতে হবে, এই বাড়িটা দিতে হবে। বাড়ি আসলে কয়টা আপনার? আমি একটা ফ্ল্যাটেই থাকি, বাট ওটা আমার বাবা মার বাড়ি। ও বাড়ি চাই কিভাবে? ও বাড়ি চাই এইটাতে যে একদিন তার আম্মু আসলো। মানে একদিনের দরকার নেই, মানে বাড়ি দেওয়ার মতো কি সামর্থ্য আছে আপনার, এবং সেটা কেউ জানে? না, তার কথা হচ্ছে যে আমার ঢাকায় নিজের একটা বাড়ি লাগবে, সেটার চাহিদাটা কিন্তু আসছে তার আম্মুর কাছ থেকে। তার আম্মুরা তখন, সেটা আম্মুর কাছ থেকে আসুক আর আন্টির কাছ থেকে আসুক, কিন্তু সেটা সে তার, আপনার কথা অনুযায়ী যদি আপনি ওর বউ হয়ে থাকেন, বউয়ের কাছে কেন চাচ্ছে? তার মানে সে নিশ্চিত ছিল তার বউয়ের কাছে এই পরিমাণ অর্থ আছে। সেটা কি আছে আপনার আদৌ? না, আমার বাড়িটা তো আমার না, বাড়িটা হচ্ছে আমার বাবা মা। সেই বাড়ি আপনি মানে উত্তরাধিকার সূত্রে আপনি পাবেন, সূত্রে আমি কোনোদিন পাবো, সেটাই সে চাচ্ছে, এবং সেটা তার নামে চাচ্ছে। এটা আপনার কথা? এটা আমার কথা। আমার কথা কেন? ওর কথাও তো শুনলেন আপনি, বাড়ির কথা। এটা রাগ করে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে। ঠিক আছে, আমি ওর আম্মুর একটা স্টেটমেন্ট শোনাই, যেটা ওর আম্মু কোর্টে বলেছিল। লায়লা, একটা মানুষের শুরুটাই যদি হয় অনেক কিছু দেওয়ার মধ্য দিয়ে, ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে প্রতিদিনই কিছু না কিছু দেন, এবং সে কারণেই আপনার বয়ফ্রেন্ড আপনার প্রতি ফলিং করেছে, তাহলে সেই বয়ফ্রেন্ড একসময় আপনার কলিজাও চাবে। কাজ আপনি তাকে সেভাবেই বড় করেছেন। আমি তাকে সেভাবেই, তাকে কষ্ট দিতে চাইনি কখনো। দিয়ে দেন, এখনো দেন না। এখন তো আমার কাছে তো নাই বাড়ি। পাবেন তো একদিন, আপনি শান্ত করেন। ওকে, আমরাও একটু শান্ত হই, আমাদের সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখার দরকার নেই। এই ভয়েস রেকর্ডটা আপনাকে আমি শোনাবো,
এটা আপনার শুনতে হবে, আপনি শুনেন। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি টোটালি একটা ট্র্যাপের মধ্যে পড়েছিলাম, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনি শুনেন। আপনি সম্প্রচার করবেন কি? না, অফ কোর্স আপনি আপনি আমি আজকে সবচেয়ে বৃহত্তম ভিডিও তৈরি করব, জনগণ দেখুক আর না দেখুক, আমি করব এবং আমি প্রচার করব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। শুনেন। শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি, আমার ঢাকা শহর একটা 10 তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলি তলে লইলে আঁকু, এখনই আগে কেতকুলি তলে লিয়া, তা কেতকুলি তলে লইলে তোর আঁকু, আমার এই বাড়িটা করে দিও, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আপনারা শুনছেন সবাই। এই কারণে তখন আমার আই ফেল যে এটা তো উনি পাবলিকলি আসছে, বলেছেন, হ্যাঁ বলেছেন। তো আমি কখন বুঝতে পারলাম ডকুমেন্টটা ফেক, সেটা হচ্ছে 2023 কোন ডকুমেন্ট? ম্যারেজ ডকুমেন্টটা ফেক। এটা ফেক? জি, এটা একদম পুরোপুরি ফেক ছিল। কাগজটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা ফেক। ঠিক আছে, কিন্তু আই থিংক একটা রেজিস্ট্রি করা হয় সরকারিভাবে, সেই রেজিস্ট্রি পর্যন্ত যায়নি। আচ্ছা, এখন এই ফেকটার পিছনে দায়ী কি আপনি নাও? আমি তো কাগজ চেয়েছি বিকজ আমার সাবমিট করতে হয়েছে। কিন্তু ও যদি বলে যে কাগজ আপনিই করছেন ফেক, কাগজ আমি কেন করব? মানে এটা এটা আলটিমেটলি আদালতে হয়তো প্রুফ করবে, কিন্তু এটার জন্য বোধহয় আপনি একটা মামলা করেছেন তার এগেইনস্টে, এটার জন্যই আমি মামলা করেছি। সেম মামলা তো ও করতে পারে। ও করতে পারে, ও করলো না কেন? কি শুরু করছেন রে ভাই আপনারা। যাই হোক, ওকে ফাইন। তারপরে কি হলো, আপনি বুঝলেন কিভাবে ফেক? ও করলো না কেন সে প্রশ্ন আমারও আছে। যাই হোক, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি যখন ডিসেম্বর 2023-এ যখন আমাকে এসে ওই যে রাস্তার ভিতরে গাড়ির নিচে ফেলে সে ইয়ে করতে চাইলো 2023-এ, হ্যাঁ 2023 কেন করতে চেয়েছে? যেটা হয়েছে যে তার বন্ধুদের সাথে সে আবার নাইট ক্লাবে যেতে চেয়েছে, এন্ড আমি ওকে বলেছি যে সুন্দর করেই বলি, বন্ধুরা সকাল থেকে বাসায় ছিল, বাসায় তারা মদ খেয়েছে, কিন্তু আমি অফিসে আমি খবর পেয়েছি হচ্ছে কাজের লোকের থ্রুতে যে তারা এটা করতেছে। আপনার বাসায় যেখানে আপনার দুইটা বাচ্চা আছে সেখানে বন্ধুদেরকে নিয়ে মদ খাচ্ছে। সো আমি এই জিনিসটা খুব পজিটিভলি নেইনি, খুবই নেগেটিভলি, যে কারণ এতটা খারাপ স্টেজে চলে আসছে জিনিসটা। তো আমি তাড়াতাড়ি যখন বাসায় চলে আসছি, বাসায় আসার পরে সে ওই এগেইন ওই আদিফ হাসানের জন্মদিন ছিল, আরেকটা ভাইয়ের ওখানে দাওয়াত ছিল, এগুলো করে আমরা রাতে যখন বাসায় আসলাম, তো তখন ওই দুইটা বন্ধু যে দুটা সকালে ছিল তারা আবার বলছে যে চল মিরপুরে চল মদ খেতে যাব। তো আমি তখন বললাম যে যেও না, তোমরা তো সারাদিন বাসায় এটা করেছো, এটা তো এটাতে সে খুব মানে রিয়্যাক্ট করা শুরু করলো, নেগেটিভ রিয়্যাক্ট করা শুরু করলো। রিয়্যাক্ট করার একটা পর্যায়ে সে বললো যে আমি যাবই। তখন আমি বললাম যে তাহলে তুমি বাইক নিও না, তুমি গাড়ি নিয়ে যাও, আমি গাড়িতে বসে থাকবো, তোমার খাওয়া শেষ হলে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে আসবো, কারণ ততক্ষণ আমাদের ড্রাইভার চলে গেছে। তো ওই গাড়িতে উঠতে যাব তখন সে নেমে দেখে যে ওর ওই যে দুইটা বন্ধুর সাথে যাওয়ার কথা, সেই দুইটা বন্ধু গ্যারেজে নাই। তো তখন ও চিন্তা করলো যে মনে হয় লায়লা ওদেরকে টেকনিক্যালি সরিয়ে দিয়েছে। তো বলছে ওরা কোথায়? তো আমি বললাম ওরা তো আছে কোথাও, আমার সাথে তো কথা হয়নি ওদের সাথে। তো ও আমার গাড়িতে বসেই সে একজনকে কল দিল। কল দেওয়ার পরে বলে কি যে তোরা কোথায়? তোরা বলে কি যে আমরা এই বাসার সামনের গলিতে। তো বলি গলিতে কেন, গ্যারেজে নাই কেন? তো ওই বন্ধুটা বলে বসলো কি যে লায়লার ভয়ে গ্যারেজে আসি নাই, যদি লায়লা রাগ করে। এবং এই কথাটা শেষ না হওয়া মাত্রই সে আমাকে হিট করে এবং হিট করতে 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 সে ইয়েতে নিয়ে যায়, মানে যেটা বলে ফ্লাইওভারের নিচে ডিএইচএস এর পাশে একটা বাইপাস রোড, সেখানে বাসা থেকে, হ্যাঁ বাসা থেকে হিট করতে করতে আপনাকে ওখানে নিয়ে গেছে। কিভাবে বাসা থেকে বের করলো কিভাবে? গাড়িতে তো তখন আমি। আচ্ছা। এবং তার মোবাইল দিয়ে এমন ভাবে মেরেছে যে তার 13 Pro Max ভেঙে গেছে, মানে এমন এত জোরে হিট করেছে। এবং ওইখানে নিয়ে যাওয়ার পরে 13 Pro Max কিন্তু অনেক শক্তিশালী এবং মোবাইলটা কিন্তু ওখানে ভেঙে গেছে এবং ভেঙে গেছে। তারপরে ওই বন্ধু দুইটা কিন্তু মরে দাঁড়িয়েছিল, তারাও দেখছে যে আমাকে এইভাবে করে চুলের এক হাতে মুঠি ধরে, হ্যাঁ সে এক হাতে ড্রাইভ করে ওইভাবে করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জায়গাটা, বেশি দূর না, খুব কাছেই। তো ওখানে নিয়ে যে ও যেটা করলো যে সে আমাকে তো ওখানেই আমি 999-এ কল দেওয়ার চেষ্টা করলাম, যে 999-এ কল দেওয়ার, কিন্তু 999-এ না যে কার সাথে কথা বলবেন কি বলবেন, একটা লেন্দি প্রসেস, যে ওই সিচুয়েশনে ওটা আমি ওই সিচুয়েশনে ওইটা আমার মানে আমি
ইয়ে করতে পারতেছিলাম Why don't you shout? গাড়ি থেকে না, বের চিৎকার তখন অলমোস্ট 12টা বাজে এবং তখন ওই জায়গাটা It's an army area. হ্যাঁ, কিন্তু ওটা বাইপাসে, মানে ওটা হচ্ছে গেটের বাইরে। Okay. তো কিছু দু একটা গাড়ি গেছে, কিন্তু তারা না আমার চিৎকার শুনে গাড়ি থামায়নি, কেউ থামায়নি। আমি বলছি যে হেল্প করো বা একটু সাহায্য করো, ততক্ষণে ওর বন্ধুরাও ওই জায়গাটায় আসছে এবং বন্ধুদেরকে আমি চিৎকার করে বলতেছি যে তোমরা ওকে থামাও, ও কি করতেছে। তো ওই মোমেন্টে আমি একটুখানি লাইভে চলে যাই, একটুখানি যে হেল্প যাওয়ার জন্য, তারপর লাইভটা সে বন্ধ করে দেয়। তখন ও আমাকে গাড়ি থেকে নামায়, চুল ধরে গাড়ি থেকে নামায়, গাড়ির নিচে ফেলে দিয়ে সে ড্রাইভ করে যেতে চায়। তো ওই এই প্রথম আপনার ফেসবুকে মানে হচ্ছে আপনাদের কনজুগাল লাইফ নিয়ে একটা ব্যাড বাজ দেওয়া, আপনি দিলেন সেটা প্রথম? হ্যাঁ, কারণ ওই যে লাইভটা অন করলাম তখন আপনি তো শুরু করলেন? আমি শুরু করেছি। ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে ওর কথা সঠিক আছে যে ও বলেছিল যে হ্যাঁ ও শুরু করেছে। হ্যাঁ, আমি শুরু করেছি। আপনি লাইভে আমি শুরু করেছি বিকজ হচ্ছে যে আমি 999 তখন কল দিতে চাচ্ছিলাম। আমি তার বন্ধুদেরকে বলেছি এবং আমার পাশ দিয়ে 2-4টা গাড়ি গেছে, সবাইকে আমি আই ওয়াজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। আপনি যে বললাম না যে না, আমি দেখেছি আপনাদের ওই সময় আপনাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তারপর আপনারা প্রচুর ইন্টারভিউ ফেস করেছেন, আপনারা দুজনেই ফেস করেছেন, এবং কোথাও আপনারা বলেন নাই আপনাদের মধ্যে সম্পর্কটা কি, তখনও বলেন নাই? না, তখনও বলিনি। কেন বলেননি? তখনও আমরা ফেসবুকে বলিনি, বাট পার্সোনালি যারা ওখানে ইন্টারভিউ নিয়েছে তাদেরকে আমরা পার্সোনালি বলেছি। কেন তারা পার্সোনালি রাখবে বিষয়টা? মানে এত ইম্পর্টেন্ট একটা বিষয়টাকে এতগুলো মানুষ মিলে পার্সোনাল রাখা যায়? রেখেছে এবং ইভেন আজকে যেই সাংবাদিক ভাই আমার সাথে এসেছেন। ও আপনার সাথে সাংবাদিক এসেছে? কিসের, কোন পত্রিকার? উনি একটা পত্রিকার সাংবাদিক। প্রিন্সের একটা অভিযোগ হচ্ছে আপনি এইসব অখ্যাত অনেক সাংবাদিককে নিয়ে ঘোরেন। আসলে ওনারা সাংবাদিক বলবো না, যেটা হয়েছে যে সাংবাদিকতার বাইরেও যখন আপনি যেটা বললেন যে পার্সোনালি বলেছেন কিনা, তো এমন কিছু আছে যে কিন্তু সাংবাদিক কেন আপনার সাথে আসবে? মানে এটা তো একটা ব্যক্তিগত সম্পর্ক পর্যায়ে চলে গেল। আবার দেখলাম আরেক ভাই আছে, সে হচ্ছে আপনার পাশে বসে আপনার সম্পর্কে বলছে যে আপনি অনেক ভালো টেক কেয়ার করতেন প্রিন্সকে। মানে এরা এতটা ইন্টিমেট হয় কি করে আপনাদের ফ্যামিলির ব্যাপারে? মানে আমার কোয়েরি হচ্ছে কি, মানে আত্মার সম্পর্ক বলেন, যে একটা ভালো সম্পর্ক বলেন, সেটা গুটি কয়েক মানুষের সঙ্গে হয়, সেটা তো এত স্প্রেড আউট হতে পারে না। এত স্প্রেড আউট হতো না যদি তার ইয়ে না থাকতো, বিকজ সোশ্যাল মিডিয়াটা তার এখতিয়ার, আমার না। হ্যাঁ, আমি অন্য কিছু করি, আমি সোশ্যাল মিডিয়া পার্সন না। এখানে সব পরিচিত লোকজন তার থ্রুতে আমার সাথে পরিচয় হয়েছে, আমি ডাইরেক্টলি তাদের সাথে কোনোভাবে পরিচিত না, তারা সবাই তার থ্রু। ওই লাইভের পরে কি হলো? লাইভের তখন পর্যন্ত কি আপনি কোনো মামলা করেছেন ওর নামে? হ্যাঁ, লাইভের পরে যেটা হলো যে আমি পুলিশ থানায় গেলাম, 999 কল, পরবর্তীতে সে যখন আমাকে রাস্তায় এরকম করে ফেলে রেখে আমার গাড়ি নিয়ে চলে গেল, তো তখন আমি 999 কল দিলাম এবং 999 আমাকে থানার সাথে যোগাযোগ করিয়ে দিল। থানার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার পরে কন্টিনিউয়াস কমিউনিকেশনে ছিল যে আমি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছি কিনা এবং আমার গাড়িটা কোথায়। মামলাটা কতদিন পরে হয়েছে? নাকি তখন? মামলাটা যেটা পরের দিন ওনারা আমাকে সাজেস্ট করলেন যে থানায় এসে একটা অভিযোগ লিখে দিতে। সো আপনি কি এই স্ম্যাশড একেবারে চেহারা নিয়ে আমি থানায় গেছি? তার আগ পর্যন্ত কোথাও গিয়েছেন, কোনো মেডিকেলে গিয়ে রিপোর্ট নিয়েছেন? হ্যাঁ। সো এটা 2023 সালে আপনি অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা করেন ওর নামে। তার ভাই, তার আম্মু, সবাই আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো যে দেখো ভুল মিনিমাইজ করো। এবং আমরা দেখলাম দেশের বাইরে থেকে শান্তি সাহা আসলো, আর অনেকে আসলো। শান্তি সাহার ব্যাপারটা কন্টেন্ট ছিল স্যান্ডি সাহার ব্যাপারটা। লায়লা, সিরিয়াসলি কন্টেন্ট থাকুক, বাট আপনাদের এই ব্যক্তিগত বিষয়গুলো কেন কন্টেন্টে যাবে? স্যান্ডি সাহার আগেই এটা মিউচুয়াল হয়ে গেছে, হোক, কিন্তু এইগুলো নিয়ে নাটক কেন হবে? আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? মানে ও বুঝে নাই, বুঝলাম যে ওর কন্টেন্ট বেচে খাইতে হয়, কিন্তু আপনার তো আমার তো কন্টেন্ট বেচে খেতে হয়। তো আপনি এগুলো কেন প্রশ্রয় দিচ্ছেন? আপনি যদি ওকে বিয়ে করে থাকেন, আপনি যদি হাজবেন্ডই মানে, আপনি ও যা করতেছে আপনি পাশে বসে বসে সবকিছু তাল দিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমি লায়লা প্লিজ, আমার কথা হচ্ছে না, আপনি শেষ করবেন, আপনার তো এগুলো যুক্তিতে আসতে হবে। মানে আমরা তো আসলে এই গল্পের মধ্যে দিয়ে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি এখানে ভুল একজনের আছে, দুজনের আছে, সেটা অ্যাড্রেস করা উচিত। আপনাদের সম্পর্ক মিউচুয়াল হয়ে গেছে, তারপর আপনারা জাতিকে দেখাইলেন যে আপনাদেরকে মিউচুয়াল করার জন্য দেশের বাইরে থেকে একজন, আমরা কেউই দেখাইনি। তো তাহলে ও তো দেখাইলো। প্লাস বাংলাদেশে একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে সেও কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের দুজনকে ম্যাচ করে দিল পাশাপাশি বসায়া, পরবর্তী তাকে নিয়ে একটা স্ক্যান্ডাল বের হলো শান্তি শাহর সঙ্গে। তো এগুলা কেন সিরিজ অফ চিটিং? যেটা আমি আপনাকে ক্লিয়ার করি স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে এগুলোর মধ্যে আপনি ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম এবং সেখানে আপনি এগুলো যে নাটক হচ্ছে, তো আপনি সেটা হয়তো আপনি আমাকে দেখেছেন যে তখন আমি উন্ডেড, তখন আমি অলরেডি উন্ডেড, তখন আমার চোখ। আপনারা সরাসরি এসে বললেই পারতেন যে ফাইন, উই হ্যাভ বিন ম্যাচড, লাইক আমাদের মধ্যে এরকম ছিল, আমরা এটা মিউচুয়াল করে ফেলেছি। কিন্তু তা না করে এটাকে এত নাটক করে এত কন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো, ফেক কন্টেন্ট? আপনি যেটা দেখলেন কন্টেন্টটা, সেটা তখনও আমরা মিউচুয়াল করে ফেলিনি।
আপনি একটু আগে বললেন যে এটা না, না, মিউচুয়াল করার আমি পরে বলছি, জি যখন আমি অভিযোগটা দিয়ে এসেছি তখন সেই রাতেই যে সেটা মামলা হয়ে গেছে সেটা আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারিনি, বিকজ হচ্ছে আমার তখন আমি সবার ফোন পাচ্ছিলাম দেখে আমি ফোনটা প্রাইভেট করে দিয়েছি যে শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলোই আমার সাথে যোগাযোগ করতে পারবে। জি তো ওই রাতেই সে জানতে পারে যে একটা মামলা হয়ে গেছে। হ্যাঁ, তো একটা মামলা হয়ে গেছে এবং একটা মামলা হয়ে যাওয়ার পরে তখনই সে কমিউনিকেশন শুরু করে এবং ওই ভাইকে দিয়ে কমিউনিকেশন শুরু করে। তার আম্মু আব্বু চলে আসে, তার আম্মু আব্বু যোগাযোগ করে, আমাকে বোঝানোর চেষ্টা করে যে না এরকম ঠিক আছে, ঠিক হবে, ওর মাথা গরম। ওই যেটা ওর আম্মু বলেছে যে দুজনই ঝগড়া করে, দুজনেরই মাথা গরম, এটা সেটা আমি কোনোভাবেই তখন করব না। শেষ পর্যন্ত যেটা আপনারা কন্টেন্ট দেখলেন তখনও আমরা একসাথে এক বাসায় থাকা শুরু করি না। সে তার ওইখানে, তার মানে ওরা আপনাদেরকে মিলমিশ করে দিয়েছে? না, ওরা আমাদেরকে মিলমিশ করেনি, ওরা ওখানে, ও ওই ভাইয়ের বাসায় রয়ে গেছে, আমি আমার বাসাতেই রয়ে গেছি। তখন সামহাও যখন সে একটা টাইমে রিয়েলাইজ করছিল যে মামলাটা আসলে উঠানো দরকার, ওর আম্মু ওকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে তুমি কি দরকার, ওগুলো ঠিকঠাক করে ফেলো, মামলা তুলে ফেলো। হ্যাঁ, তো আমি তো তখন খুবই অ্যানয়েড, এবং সেই মামলা করতে যেয়েই কিন্তু জিনিসটা ধরা পড়েছে যে আমার যে বিয়ের একটা সার্টিফিকেট আছে সেটা আসলে ফেক। কিভাবে বুঝলেন আপনি? সেটা হচ্ছে যে আমি যখন অভিযোগটা লিখতে যাই, তো তখন আমি বলেছিলাম যে আমার স্বামী আমাকে এরকম করেছে। তো আমাদেরকে তো সবাই মোটামুটি তখন চিনে গেছে, তো বলছে আপনারা তো কোনোদিন স্বামী হাজব্যান্ড ওয়াইফ এরকম কোনোদিন বলেন না। আমি বললাম যে না, আমরা আসলে প্রকাশ করি না, বাট উই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস। তো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে দেখান। তো ওখানে তখন যিনি ওসি ছিলেন উনি সামহাও জিনিসটা বিলিভ করতেছেন না। উনি বলেন যে আমি করব, ক্ল্যারিফাই করব জিনিসটা, মানে চেক করব। হ্যাঁ, আমি চেক করব জিনিসটা। তো উনি পরে চেক করে উনি বললেন যে কথাটাই বললেন যে এখানে যে কাজীর স্বাক্ষরটা আছে সেই কাজী 2 বছর আগে মারা গেছেন এবং কাগজটা ঠিক আছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, সরকারি রেজিস্ট্রি বলতে মনে হয় কোনো একটা ব্যাপার আছে। ডেফিনেটলি এটা আইন অনুযায়ী বিয়ে হয় না। হ্যাঁ, সো এটা হয়নি, এটা ফেক, আপনি হাজবেন্ড ওয়াইফ তো লেখার দরকার নেই, আপনি এটা লিখতে পারেন না। তাহলে আপনি কি লিখলেন? আমরা ওটা লিখলাম যে পরিচয়ের সূত্র অনুসারে বিয়ের কথাবার্তা পাকা হওয়াতে উনি আমাদের বাসায় এসে উঠেন পরবর্তীতে, এইভাবেই তখনই আমার একদম একটা বড় একটা হলো যে এটা কি, এটা প্লাস অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা। হ্যাঁ, তো মিউচুয়াল হলো কিভাবে? তারপরে মা বলল যে তাতে কি হয়েছে, তোমরা তো দোয়া পড়ে হয়েছো, হ্যাঁ করে নেওয়া যাবে রেজিস্ট্রি, এটা তো কোনো ব্যাপার না, যে কোনো কারণে ভুল হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে, আমরা তো আসলে বুঝি নাই, ও আসলে বুঝে নাই, তুমি তো জানো ও তোমাকে কত ভালোবাসে, তুমিও ওকে অনেক ভালোবাসো, এই ধরনের ব্যাপার স্যাপার করে বলে যে এটা তো কোনো ব্যাপার না, কাগজ তো কোনো ব্যাপার না, এমন অনেক আমাদের বিয়ের তো কোনো কাগজই নাই। তখন আমরা মিউচুয়াল, তখন ওদের আব্বু আম্মু নিয়ে আসলো, আমরা নর্মাল খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি টিভি দেখছি নর্মাল। তো তখনও মামলার চার্জশিট হয়নি ওর এগেনস্টে এবং কিছুই হয়নি, ওকে কেউ ওয়ারেন্টও জারি হয়নি, কোনো চার্জশিট হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমার বাসায় কোনো পুলিশ আসেনি, কিছুই হয়নি। তো তারপরেও আমি ওসি সাহেবকে ফোন করলাম, যেহেতু আমরা ঠিক হয়ে গেছি, ওসি সাহেবকে আমি ফোন করে জানালাম যে স্যার এরকম আসলে আমি মামলাটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। তো উনি বললেন যে ঠিক আছে, উনি এতটুকু ঠিক আছে বললেন যে যেহেতু একটা অভিযোগ করেছেন এটার একটা প্রসেস আছে, এটা ক্লোজ বললেই ক্লোজ হবে না, এটার প্রসেস আছে, আমি আয়োকে বলে দিচ্ছি। তো এর মধ্যে কি হলো, 2-3 মাস পার হয়ে গেল। 2-3 মাস পার হয়ে যাওয়ার পরে আমাদের বাসায় একটা কোর্টের কাগজ আসলো। তো সেখানে দেখা গেল যে তাকে করে কি জানি বলে, তাকে আসামি করে একটা মামলা দায়ের হয়েছে এবং ওইটা অমুক তারিখে হাজিরা আছে। তো সে তার পরিচিত লয়ার বন্ধুকে বললো যে বন্ধু তুমি কোর্টে যাও, কোর্টে যেয়ে তুমি করো, মামলাটা ক্লোজ করার ব্যবস্থা করো, কত টাকা লাগবে? তো বন্ধু বললো যে 5,000 টাকা পাঠাই দাও। তো 5,000 টাকা পাঠাই দিল, কিন্তু তার বন্ধু কি করলো আমি জানি না, আর কোনো আপডেট আমি জানি না, বাট আমি বুঝতেছি হি ইজ টেকিং কেয়ার অফ ইট। তারও পরে 1-2 মাস পরে
আরেকটা চিঠি আসলো, আরেকটা হাজিরা দেওয়ার চিঠি আসলো। তো তখন আমি বললাম, তুমি না তোমার বন্ধুকে বললে, লয়ার বন্ধুকে বললে যে উঠায় নিতে, তাহলে আবার আরেকটা হাজিরা কিসের জন্য? তো ওই ভাইয়াটার কাছে সে অ্যাডভাইস চাইলো যে ভাইয়া, আমার বন্ধুকে তো দিয়েছিলাম, কিন্তু মনে হয় কেসটা ক্লোজ করতে পারেনি, আপনার কি পরিচিত কোনো লয়ার আছে কিনা? তো ভাইয়া বললো ঠিক আছে তুমি আসো। তো ও গেল না, আমাকেও নিয়ে গেল, একা যাইনি, আমিও সাথে গেলাম, যে লয়ারের সাথে কনসাল্ট করলাম। কনসাল্ট করার পরে কি হলো, লয়ার বললো যে আগে এটা, যেহেতু এটা অনেকটু প্রসেস হয়ে গেছে, তোমাকে আগে জামিন নিতে হবে, তারপরে আপোসনামা করতে হবে। সো আমার ফিস হচ্ছে এত টাকা পেমেন্ট, এত তুমি দিয়ে রাখো, আমি কাগজপাতি সব তুলে রেখে নিয়ে আসবো, কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে। আপনাকে না, মামুনকে কোর্টে যেতে হবে জামিন নেওয়ার জন্য। তো যেই দিন আসলো সেদিন ও বললো কি, ভাইয়াকে ফোন করে বলো যে আমি যেতে পারবো না, কি আর হবে, নিজে নিজেই একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে তুমি তো টাকা পয়সা দিলা কাগজপত্র তোলার জন্য, এটা সেটার জন্য, আর লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিলা, তোমার যাওয়া উচিত। তো সে সেটা ইগনোর করলো। ইগনোর করার কারণে যেটা হয়েছে আমি কিন্তু জানি না, পরবর্তীতে একটা লং ডেটে একটা ডেট পড়েছে, নেক্সট ডেটে, এবং তখনও তার জন্য কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। তো এর মাঝখানে কি হলো, তার একজন এখন যিনি, মানে এখন না, প্রিভিয়াস যিনি বিজনেস পার্টনার, তার সাথে একটা বিজনেস দেওয়ার প্ল্যান ছিল। তো তখন অলরেডি দেখা গেছে যে কে এই পার্টনার, মেল অর ফিমেল? ফিমেল না, মেল Male. মেল বিজনেস পার্টনার। হ্যাঁ, সো আমাদের বাসায় উনি এসেছিলেন। আমাদের বাসায় আসার কারণে না, কিন্তু আমার একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন অথবা ভুলে গেছেন অ্যান্সার করতে, সেটা হচ্ছে যে আপনাদের মিউচুয়াল করে দিল কি শান্তি সাহা? না, তাহলে ওরা কেন ক্রেডিট নিল? শান্তি সাহা প্লাস হচ্ছে যে আরো একটা বাংলাদেশি একটা যে ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, ওটা এসেছে, ওরা জাস্ট একটা গল্প, বাট তারাও অনেক পরে আমাদের মিউচুয়াল হয়েছে। তখন মিউচুয়াল হয় না? তখন আমরা কিন্তু, আমি ওই ভাইয়ের বাসায় গিয়েছিলাম, কিন্তু তখনও সে আমার কাছে আসেনি বা আমি তার কাছে যাইনি। আমরা ওখানে একটা অকেশনে ছিলাম, অকেশন শেষ করে আমি আমার মতো চলে আসছিলাম, তখনও আমাদের মিউচুয়ালটা হয়নি আসলে। আপনি, আমার কথা হচ্ছে যে আপনাদের একটা ব্যক্তিগত বিষয়, আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এই মিউচুয়াল করার ব্যাপারটা নিয়ে আপনি ওর সাথে বসলেন সোশ্যাল মিডিয়াতে? আমি বসিনি আসলে। না, আপনি বসছেন তো, স্যান্ডি সাহের সাথে বসছেন, প্লাস হচ্ছে আরো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছেলেদের সাথে বসছেন তো, না, প্রিন্স মামুন, আপনারা দুজন, ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম। আপনাদেরকে মিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, যেটা কন্টেন্ট হয়েছে তো। হ্যাঁ, ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম, এবং হ্যাঁ। বার্থডে প্রোগ্রামে ওরা গিয়েছিল অ্যাজ আ গেস্ট, এবং গেস্ট হয়ে ওরা এরকম করার চেষ্টা করছিল, যেটা হ্যাঁ। তখন ওরা ভিডিও, একটা দুটো না, কিন্তু অনেকবার হয়েছে। হ্যাঁ, একবারই। আমার প্রসঙ্গটা হচ্ছে লায়লা, জি। হিট অফ দ্য মোমেন্টে আমরা জীবনে অনেক কিছু করি, হিট অফ দ্য মোমেন্টে কোনো লজিক নাই। আপনার গায়ে হাত তুলেছে, আপনার কাছে মনে হয়েছে আপনার হাজব্যান্ড আপনার সাথে অন্যায় আচরণ করছে, আপনি কোনোভাবেই মাথা ঠিক রাখতে পারেননি, আপনি লাইভে চলে গেছেন, আমি মেনে নিলাম এটা হিট অফ দ্য মোমেন্ট। কিন্তু বাকিগুলো তো হিট অফ দ্য মোমেন্ট না। বাকিগুলো যে মিউচুয়াল করার জন্য যে আপনারা বারবার এই যে মানুষজনকে দেখাচ্ছেন, না, এটা তো হিট অফ দ্য আমরা মোমেন্ট না। দেখাচ্ছি না, আমরা কিন্তু কেউই দেখাচ্ছি না। আমরা ওখানে ধরেন প্রিন্স দেখাইছে বিকজ ও দেখাইতে পছন্দ না, ও করে, দেখাইনি, তাহলে ও কিন্তু দেখাইনি। আমরা দুজনের কেউই এটার মধ্যে উইলিংলি আসিনি ক্যামেরার মধ্যে। এটা তো একটা ভিডিও না, বেশ কয়েকটা ভিডিও, কিন্তু একটা অকেশনের মধ্যেই হয়তো অনেকগুলো মানুষ ভিডিও করেছে, কিন্তু সেখানে না আমি দেখিয়েছি, না সে দেখিয়েছে। আপনাদেরকে চেষ্টা করা হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু দুজন আমরা দুজনকে খাচ্ছিলাম হাতে, না তো। তো এগুলা কি না, মানে, এগুলো আমরা মানে এগুলো খাচ্ছিলাম। দরকার কি মানুষকে দেখানো? এগুলো আমরা দুজনের কেউই করিনি। এগুলো আমি সেটা বলতে চাই যে সেও করেনি, না সে করেছে, না আমি করেছি। না, আপনারা করেনি তো, আপনারা ভিডিওর মধ্যে ছিলেন না, আপনাদের সামনে ক্যামেরা ধরা হয় নাই? ক্যামেরা তো কেউ পারমিশন নিয়ে বলেনি যে আমরা বসে আছি, আমাদের এরকম অনেক ইটস video নট আছে। ওয়ান, এটা হচ্ছে আপনাদের পুরো লাইভ জুড়েই এগুলো ছিল। মামুন লায়লার ঘটনা যে সারা বাংলাদেশের মানুষ জানে, এবং সারা বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মানুষই যে বিরক্ত বিকজ অফ দিস। আমি আপনার ব্যক্তিগত জীবনকে রেসপেক্ট করি, সেটা যেমনই হোক না কেন, কিন্তু আপনারা যে এগুলোকে পাবলিক মিডিয়াতে নিয়ে এসে যে ক্যাশ করার চেষ্টা না, করছেন, এটা আমাদের আসলে অনেকেরই রাতের ঘুম হারাম করে আমরা দিচ্ছেন, আনতে ব্লাড চাই প্রেশার না। বাড়াচ্ছেন। আমরা আনতে চাই না, আমরা কোনোদিনও আনতে চাই না। তো আচ্ছা, ধরলাম অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ আমি হচ্ছে, একটা ছোট এক্সাম্পল দেই। এটা আমাকেও আপনারা অভিযুক্ত করতে পারেন না, যে না, তুমি কেন করতেছো কি দিয়া, বাট আমি- আমার করার ধরনটা কিন্তু অন্য রকমের। আমি আজকের পর এদেরকে নিয়ে কথা বলবো না, কিন্তু আমি এই ডায়াগ্রামটা দিয়ে ডেফিনেটলি তাদেরকে আঙ্গুল তুলতে চাই না। আমি প্রথম পর্বেও বলেছিলাম, এখনো বলছি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই, আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ফ্লস আছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট লায়লা নিজেও চাইবে না তার জীবনটা সেকেন্ড টাইম যদি করার সুযোগ থাকে তাহলে এরকম হোক। আপনি চাইবেন? কোনোদিনও না। আমার কথা হচ্ছে লালার মতো ভুল যাতে আমরা না করি। আমি কাউকে অ্যাডভাইস দিতে চাই না, আমি আমাকেও বলতে চাই এই কথাটা। এবং একই সাথে আজকে এই যে প্রিন্সের যে ব্যাপারটা, প্রিন্সের যে রিয়েলাইজেশন, সে ভালো করেছে না মন্দ করেছে সেটা ডিফারেন্ট কেস। আইন আদালত আছে, ওনারা আইন আদালতের কাছে গিয়েছেন, সেটা বিচার হবে। বাট আমাদের সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা তো ডেফিনেটলি প্রিন্সের বয়সী যারা আছে, প্রিন্সের মতো যারা আছেন, তাদের জায়গা থেকে একটা রিয়েলাইজেশন ডেফিনেটলি হবে, এবং ওনার জায়গা থেকেও হবে। কিন্তু এই খণ্ড ভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে নিয়ে এসে এই যে
বিভিন্ন রকমের কন্টেন্ট করা এবং সেগুলোর যে এক ধরনের ক্যাওয়াটিক পরিবেশ তৈরি হওয়া, এইটার আমার কাছে মনে হচ্ছিল যে এটার একটা বটম লাইন টানা যায় কিনা। আজকের পরে যে ওনারা দুজন মিলিত হবেন না, আজকের পরে যে ওনারা দুজন আবার একসঙ্গে থাকবেন না, সেটার কোনো গ্যারান্টি নাই। দ্যাট উইল বি অ্যানাদার স্টোরি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আজকের দিন পর্যন্ত এটাই বটম অফ দ্য স্টোরি, যে এনারা আসলে যে পথে হেঁটেছেন দুজনের একজনই প্রপার পথে হাঁটেননি। এবং সেখানে আমি ডেফিনেটলি লায়লাকে যেভাবে কোশ্চেন করে যাচ্ছি, এইটা আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে আমি প্রিন্সকে ভাবে কোশ্চেন কেন করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে লায়লাই আসলে কোশ্চেন করার জায়গাতে বসে আছেন, কারণ লায়লা তার চাইতে অনেক বেশি ম্যাচিউর ছিলেন। এবং আপনি ফেসও করছেন খুব বোল্ডলি, কারণ আপনার জায়গায় থাকলে আমি এভাবে ফেস করতে পারতাম না। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি গাড়ি থেকে নেমে যখন আপনার এখানে আসলাম, হ্যাঁ, আপনার সামনের কতগুলো দোকান আছে, তারা কিন্তু ভিডিও করলো আপনাকে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আই এম নট ইন এ সিচুয়েশন তাদেরকে যে বলবো যে ভাইয়া আপনারা ভিডিও করেন না, কিন্তু আপনি কালকে দেখা যাবে যে টিকটকের মধ্যে লায়লা গাড়ি চলে আসছে বা কিবরিয়ার অফিসে ঠিকানাও জেনে গেল, কিন্তু কথা হলো সেটা না, লায়লা ওটা করতে পারে, ওটা আপনি পাবলিকলি কারো ফোন গিয়ে বন্ধ করতে পারবেন না। কিন্তু যেখানে আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আপনাদেরকে মিউচুয়াল করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে এক লোক চলে আসছে, না দেশের বাইরে থেকে সে তার কাজে এসেছে, সে তো আর আমাদের জন্য আসে। আমরা তো সেই পারসিভনেস নিয়েই বড় হচ্ছি, আমরা তো সেই পারসিভনেসই পাচ্ছি ওখান থেকে, ভিডিও থেকে। আমাদের সাথে তার তখন মানে লায়লা এবং প্রিন্সকে মিট করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসতে হচ্ছে, স্যান্ডি শাহর মতো লোক, সে হলো এদেরকে মিষ্টি খাওয়ায় ঠিক করে দিয়ে যাচ্ছে, আমরা আজকে ঠিক করে দিয়ে গেলাম। তারপরে তাকে নিয়ে আবার আরেকটা স্ক্যান্ডাল বের হচ্ছে, সেখানে স্যান্ডি শাহ আবার বলতেছে না আমি তোকে ভালোবেসেছিলাম, আবার বাংলাদেশের এক ছেলে সে তবা করে একটা বিশ্রী অবস্থা, প্রিন্স লায়লা থেকে শুরু হয়েছে চলে যাচ্ছে অন্যদিকে। এখন মানুষজন তো দিন শেষে ভালো থাকতে চায়, আমরা রাতের বেলা এগুলো দেখতে দেখতে আমাদের সবার মাথা খারাপ। আই লাইক শামীমকে চিনবেন আপনারা, শামীম আহমেদ। আমি কিছুদিন আগে ওরা ইন্টারভিউ করেছে নেক্সাসে, ও সম্ভবত বরিশালের ভাষায় অথবা নোয়াখালীর ভাষায় কন্টেন্ট মানে কিছুদিন আগে দেখলাম যে তাদের দুজনকে নিয়ে কথা বলছে। আই রিয়েলি লাইক দিস ম্যান। সো আসলে আমরা কিন্তু খুব আপনাদের দেখতে দেখতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন কথা হলো যে লায়লা, আপনি একদম বটম লাইন বলেন, আপনি কি এরপরে তার সাথে মিউচুয়াল করছেন? এই ঘটনার পরে গায়ে হাত তুলে দেওয়ার পরে করছেন? কেন করলেন? ওই যে বললাম মা বাবা আসলো, মা বাবা এসে আবার বুঝালো, বুঝায় বললো যে এরকম সব সংসারেই হয়, তোমার আব্বু আমাকে অনেক মারে, একটা মেরে বলে 10টা মারছি, তো তোমরা এটা ঠিক করে ফেলো, মামলাটা তুলে ফেলো। ততদিন আপনার রিয়েলাইজেশন কি, আপনার কি লাইভ করাটা ঠিক ছিল? তখন আমি যদি ওই স্টেজে আমি যদি 999 কল না দিতাম, লোকজন আমাকে বলতো 999 বাদ, আপনি জাস্ট লাইভের কথা লোকজন আমাকে বলতো যে তুমি 999 কল দাও নাই কেন। তখন যদি আমি খুব খারাপ সিচুয়েশন, আরো বেশি খারাপ সিচুয়েশনে পড়তাম, লোকজন বলতো তুমি সোশ্যাল মিডিয়ার লোক হয়ে তুমি কেন লাইভটা অন করো নাই। তারপর আপনি স্বীকার করছেন আপনি সোশ্যাল মিডিয়ার লোক? তখন তো ছিলাম, তখন তো হয়ে গেছেন অলরেডি। না, কিন্তু সেটা আপনি আরো পরেও জানাইতে পারতেন। কিন্তু এই অবস্থায় মানে আপনি রাইট মনে করছেন কিনা ওই জায়গাটা ঠিক আছে? এখন পর্যন্ত আপনি আজকের দিনে মনে করেন ঠিক কাজ করেছেন? আমার মনে হয়েছে কি যে হাইপ অফ মোমেন্টে যেটা আপনি যেটা বলছেন, হিট অফ দ্য মোমেন্টে যেটা হওয়া, সেটা হিট অফ দ্য মোমেন্ট। যে আপনি হয়তো কখনো এরকম সিচুয়েশনে পড়েন নাই যে কেউ আপনাকে মেরে ফেলতে চাচ্ছে, এবং সবচেয়ে কাছের মানুষটা, ভালোবাসার মানুষটা একটা হিংস্র চেহারা, যে চেহারাটা আপনি আগে কখনো এত বেশি দেখেন নাই। ওকে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। তবুও আমি বলবো হিট অফ দ্য মোমেন্টে জীবনে সব কাজ করেন না, কারণ আপনারা একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস ছাড়া হচ্ছে বন্দুকের গুলির মতো, এটা ছেড়ে দিয়েছেন, এটা কখনো ব্যাক করবে না, বিলিভ মি, এটা কখনো ব্যাক করবে না। আপনি জীবনে কোনোদিন আর সুস্থ জীবনে যেতে পারবেন না যদি আমি কিবরিয়া আমার 18-19 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি আপনাদেরকে, আপনি যাই হন জীবনে, যেটাই হন, আপনি যদি কালকে থেকে ধরেন আজকে আপনি একটা দুর্ঘটনা ঘটেছে আপনার লাইফে এবং এটা আপনার ভুলের কারণে সোশ্যাল মিডিয়াতে এসছে, তারপরের দিন থেকে আপনি দুনিয়ার সব পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, কিন্তু এই দুনিয়ার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনি যত ভালো হয়ে যান না কেন, পূত পবিত্র মানুষ হয়ে যান না কেন, আপনার জীবনে ছোট্ট 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 একটা ভুলে অনেক মানুষ আপনার ওই অতীত নিয়ে খোঁটা দেবে এবং আপনাকে বারবার মনে করা দিতে চাইবে। সো এই কারণে আমি বলছিলাম যে প্রিন্স মামুন এবং লায়লা এর পরে যদি দুনিয়ার সবচেয়ে বেস্ট কাপলটাও হয়ে যেত, আপনার এই হিট অফ দ্য মোমেন্ট প্রিন্স মামুনকে মেজাজ গরম করে দেওয়ার জন্য এনাফ ছিল না? নেক্সট লাইফে ধরেন যে প্রিন্স মামুন আপনাকে বলতে পারতো তুমি কেন লাইভে গেছো, বা আপনার ক্ষেত্রে হতে পারতো ভাই। সো ইট ইজ নট রাইট, ইটস নট রাইট। আমি সেটাই বলছি। ওকে ফাইন, তারপরে আগে ইটস নট রাইট, বাট আপনি পুলিশ পর্যন্ত যান, সেটা ঠিক আছে, বাট নট সোশ্যাল মিডিয়া। ওখানে যেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমার মনে হয়েছিল যে আই শুড সিক হেল্প, কারণ এত রাতে আমাকে হেল্প করার মতো কেউ হচ্ছিল না এবং তাকে কেউ থামাতে পারছিল না। তার বন্ধুরাও তো দাঁড়িয়েছিল ওখানে পাশে, বাট তারা তাকে স্টপ করতে পারছে। ইনফ্যাক্ট আপনি সোশ্যাল মিডিয়াতে বলার পরে এমন তো হয় না যে লোকজন গিয়ে ওকে থামিয়েছে? না, লোকজন যে ওকে থামিয়েছে। সো আলটিমেটলি কি ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলার পরে? আপনার কোনো বেনিফিট হয়েছে? না, আমি যদি চিন্তা করি যে আমি তাকে লিগ্যালি অ্যাকশন নিতে যাব,
তো দ্যাট ইজ ওয়ান অফ সেটা তো আপনার ভিডিও হলেই হয়তো আপনার Video চেহারায় তো করবে হয়তো তখন আমাকে। না আপনার চেহারা নিয়ে আপনি গেলেই তো আপনার থানাতে হয়ে যাচ্ছে, সেখানে তো আপনার সোশ্যাল মিডিয়ার কোনো দরকারই নাই। না দরকার নাই, আপনি যেটা বলেছেন রাইট। সেটা সো ঠিক আছে। এই ভুলটা যাতে আমরা না করি আর কি সবাই মিলে, আর এই মাথাটা ঠান্ডা রাখার ধৈর্য যাতে আল্লাহ আমাদেরকে দেয়, অনেকেই করি আমরা এই ভুলটা। সো লাইলা, তারপরে কি হলো? আপনারা মিট আপ করে ফেললেন, ডান? মিট আপ করে ফেলাম। তারপর আপনাকে বলছেন যে তুমি আমার কাবিন নামাটা ঠিক করো নাই? এগুলো বলা হয়েছে, এগুলো ওর কথা হচ্ছে যে একটা কাগজ কোনো ব্যাপার না, ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু তারপরে যে মানে ও স্বীকার করছে যে এটা ফেক কাগজ? হ্যাঁ, ও বলছে যে এগুলো কোনো ম্যাটার করে না, যদি রেজিস্ট্রি না হয় আমরা রেজিস্ট্রি করে নিব, যেটা ওর মা বললো। ওকে, যদি আমরা, সে জানে যে কাগজ, কিন্তু যদি রেজিস্ট্রি না হয় দেন আই মাস্ট টেক নোট, কারণ অনেক নোট মাথার মধ্যে জমিয়ে রেখেছি, ভুলে যাব। একটু পরে প্রিন্স আমাদের সঙ্গে যোগ দেবে, প্রিয় দর্শক এবং শ্রোতা। হ্যাঁ বলেন, তারপরে যেটা হলো যে ওর তো 13 Pro Max দিয়ে আমাকে মেরে ফোনটা ভেঙে গেছে, ডিসপ্লেটা পুরোটা ভেঙে গেছে, অরিজিনাল ডিসপ্লেটা ভেঙে জি গেছে। সরি ফোন ধরে, হ্যাঁ দিয়ে যাও ভিতরে। হ্যাঁ বলেন, তারপর আপনি বলে যান, সমস্যা নাই। হ্যাঁ ভেঙে এর গেছে। মধ্যে ওর যে প্রিভিয়াস বিজনেস পার্টনার, মানে আমার সাথে পরিচয় হওয়ার পরে যে প্রিভিয়াস বিজনেস পার্টনার, বলেন প্লিজ। হ্যাঁ, উনি আসলেন আমাদের বাসায়, একটা অকেশনে আসছেন বাসায়। বিজনেস পার্টনার কি সেলুনের মালিক? জি। ওকে, তো উনি আপনি তাকে বলেছিলেন বা তাদের পুরো কমিউনিটি নিয়ে বলেছিলেন আমি বা এরকম কোন একটা সাথে? সেটা অনেক পরের ঘটনা। তার আগে থেকে হচ্ছে যে ওনাকে আমি চিনি, যে ভাইয়াটার কথা আমি বলছি, আমি প্রথম থেকেই চিনি, যে কারণ হচ্ছে ওনার পার্লারে আমি যেতাম। হ্যাঁ, উনি আমার বেশি পরিচিত হচ্ছে। তো উনি বাসায় আসেন, বাসায় আসার পরে মামুন যেটা বললো সেটা হচ্ছে যে ভাইয়া আমার না ফোনটা ভেঙে গেছে, হ্যাঁ তুমি আমাকে একটা 15 Pro Max গিফট করো। ওর কাছে তো গিফট চাওয়া পাওয়া খুব নর্মাল একটা ব্যাপার। কেন? সেটা তো আপনার লাইভে এসে বলেছে যে কেন, আমি জানি না, আপনি বলেন। আমার কথা হচ্ছে 15 Pro Max এর দাম 3 লাখ টাকা মিনিমাম। হ্যাঁ, আমাকে একটা 15 Pro Max গিফট করো, এবং ইন্টারেস্ট ছাড়া কেন গিফট করবে? সে এটা বলেছে। হ্যাঁ, এবং ওই ভাইয়াও ওই মোমেন্টে বলছে যে ঠিক আছে, ভাইয়াও বলছে ঠিক আছে, সেলুনের ওনার। হ্যাঁ উনি বলছে ঠিক আছে। এবং পরের দিন আমি যখন অফিসে যাই তখন আমি জানতে পারি কল দিয়ে যে সে খেয়েছে কিনা, লাঞ্চ করেছে কিনা, কাজের লোক বাসায় থাকতো। হ্যাঁ, তো বাসায় থাকতো। বাসায় কাজের লোকজনদের কাছে জানতে চেয়েছি যে ও কোথায় খাওয়া দাওয়া করেছে কিনা, তো তখন ওরা বললো ভাইয়া বাসায় নাই, বাইরে গেছে। তো আমি পরে তাকে ফোন করলাম যে তুমি কোথায়, তো তখন সে বলল যে সে যমুনা ফিউচার পার্কে ওই ভাইয়াটা তাকে ফোন কিনে দিচ্ছে। ওকে, তো আমি বললাম তুমি একা গেলে কেন, তোমাকে ফোন কিনে দিচ্ছে, তুমি আমাকে নিয়েও তো যেতে পারতে, তুমি একা কেন গেলে? কেন আপনার যেতে হবে বললাম আর জাস্ট বলার জন্য। ওকে ফাইন, জাস্ট বলার জন্য বলা। হ্যাঁ, তো তখন সে বলে তুমি চলে আসো অফিস শেষ করে। দ্যাটস ওকে ফাইন। তো আমি অফিস শেষ করে আমি ওখানে চলে গেলাম, না আমি দেখলাম যে ভাইয়া তাকে একটা 15 Pro Max, তখন 16 আসে নাই। আপনি কোশ্চেন করেন নাই কেন কিনে দিল? না, আমি কোশ্চেন করিনি। কেন? কারণ এর আগের রাতে ও চেয়েছে এবং ভাইয়া বলছে আমি দিব। তো আমি এই জিনিসটা জানি যে মামুন নাম বলে ফেললাম, আচ্ছা মামুনেরই বল, মামুনের নাম বলবেন সে আপনি। যখন কোনো কিছু কারো কাছ থেকে চায়। আপনি কি সাইবার ক্রাইম মামলার কথা চিন্তা করছেন? না, আমি একমাত্র বলতে নাম চাই। অমিট করতে চান শুধুমাত্র সাইবার না, ক্রাইম আমি মামলা? ওর নামই আমি বলতে ভিডিও চাই। শুরুতেই বলে দিয়েছি ডিসক্লেমারে যে আমাদের কোনো ভিডিওর কোনো ডকুমেন্টস কখনোই মামলার জন্য যাতে কেউ ব্যবহার না করে, কারণ এগুলো ইনভেস্টিগেটিভ শো না। ওকে ফাইন। তো তারপরে যেটা হয়েছে যে আমি ওর কথাই বলতে চাই না এখন, যে মেন্টাল স্টেটে আছে। ঠিক আছে। তারপরে যেটা হয়েছে যে আমি এই জিনিসটা দেখেছি যে এটা শুধু তার ব্যাপারেই না, এটা যখন সে মনে করে যে আমি ওর কাছ থেকে এটা নিব, সেটা তার আদায় করার স্টাইল মানুষ ভেদে এক এক রকম হয়। একবার সে তার ফেসবুক রিলেটেড কোনো একটা হেল্পের জন্য একটা সাইবার সিকিউরিটি ভাইয়াকে সে নক করেছিল। তো ওই ভাইয়া খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, এবং সে সারা রাত ওই ভাইয়াটার সাথে ভিডিও কলে ছিল, গল্প করলো, এই করলো সেই করলো, দেখালো। পরের দিন ভাইয়া ইমপ্রেস হয়ে ওর কাজটা করে দিল। তো আমি জানি যে সে যখন তাকে বলেছে তার মানে এটা হয়ে যাবে। তো 15 Pro Maxটা যখন কিনলো তখন আমি ছিলাম ওখানে, যমুনাতে ছিলাম, হি পেড ইন ফুল। তারপরে আমি আই ফেল্ট একটু আনইজি লাগছিল যে আসলে ওনাকে তো আমি চিনি অন্যভাবে, উনি আমার মানে বিউটিশিয়ান বলা যায়। তো ওনাকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে ভাই চলেন তাহলে আপনাদেরকে আমি ডিনার করাই। মানে একটা মানে কি বলবো, এটাকে কি বলা যায়, ব্যালেন্স করার চেষ্টা হলো না আর কি, সৌজন্যতা নিয়ে ওনাকে আমি ডিনার করলাম। ডিনার করার পর যখন বাসায় আসলাম তখন সে তার আম্মুকে এই ঘটনাটা বলল যে এই ভাইয়াটা এত
দাম দিয়ে আমাকে একটা 15 Pro Max কিনে দিয়েছে। তারপরে কি কথাবার্তা হয়েছে আই ওয়াজ নট শিওর, আমি আর জানি না, এতটুকু জানি। কিন্তু পরবর্তীতে ভাইয়াটা আবার আমাদের সাথে যোগাযোগ করে বললো যে আমাকে বললো যে একটা যশোরে একটা পার্লারের প্রমোশনের জন্য আমি তোমাদেরকে নিয়ে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো অসুবিধা নেই, আমি তো পার্লারে যাই। তো উনি কি করলো, উনি বাই এয়ার নিয়ে গেল আমাদেরকে, বাই এয়ার নিয়ে গেল। অ্যান্ড তখন থেকে ঠিক সেই মোমেন্ট থেকে আমি ওর আমার প্রতি অ্যাটিটিউডটা খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুব নেগেটিভ দেখতে পাচ্ছিলাম, খুবই নেগেটিভ, অসম্ভব নেগেটিভ দেখতে কারণটা কি? কোনো কারণ ছাড়াই সে সামহাও আমাকে একেবারে সহ্যই করতে পারতেছে না। ওকে, মানে পরে আপনি কোনো কিছু ফাইন্ড আউট করেছেন কারণ? পরে তো অনেক কিছুই মনে হয়, আপনি গেস করছেন বাট আপনি ক্লিয়ার না। না, আমি ক্লিয়ার না। Okay. তো আমি ওইখান থেকেই যশোর থেকে যেটা হয়েছে, যশোর থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে যে তার অ্যাটিটিউড টুয়ার্ডস মি ওয়াজ ভেরি নেগেটিভ। মানে ইন সেন্স লাইক মেন্টাল বা ফিজিক্যাল অ্যাটিটিউড, অর মানে কোন ধরনের অ্যাটিটিউড আসলে? এক্সপ্রেসিং, সে আমাকে খুব গালাগালি করে কথা বলছে, খুব কেন? হিউমিলিয়েট। মানে এর সাথে ওই ভাইয়ের কি সম্পর্ক? ওই ভাইয়ার কি সম্পর্ক সেটা আমি বুঝতেছি না। মানে এটার সাথে আপনার এই গল্পের সাথে সম্পর্ক বুঝতে পারছি। গল্পের সাথে সম্পর্কটা হলো যে ওই যশোরে বসেই সে তার ওই ভাইয়াটাকে সে অ্যাপ্রোচ করলো যে ভাইয়া আমাকে একটা তুমি ইয়ে করে দাও, কি জানি বলে, একটা সেলুন খুলে দাও। মানে ওই ভাইয়াও সহজ সরল বললো যে আচ্ছা, খুবই আচ্ছা। এবং হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? এবং সে তখনই তার আম্মুকে আবার ফোন করে বললো ভাইয়া বলছে যে একটা সেলুন করে দিবে। হ্যাঁ, তো হি ইজ আ মামাস বয়। হ্যাঁ, তো তখন আমি আই ওয়াজ, হি লাইকস মমি, মানে সব অ্যাঙ্গেলেই মমিদেরকে পছন্দ আর কি। ওকে, তখন আমি ওকে যখন বললাম যে দেখো কেন করতে হবে, তুমি নিজে করো, নিজে আর্ন করে তুমি নিজে করো, অন্য মানুষ কেন করে তো দিয়েছে মনে হয়। করে দিয়েছে। মানে কেন দিচ্ছে? ওর কাছে যেই চায় সেই সব কিছু পেয়ে যায়, এরকম নাকি? ও পেয়ে যায়, ওর মতো লাকি তো আর আমরা। বাট কেন? ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে সে কনভিন্স করতে। আচ্ছা, আমি এখানে যদি লজিক্যালি চিন্তা করি, সেটা হচ্ছে যে উনি আলটিমেটলি, ওনার আরো সেলুন আছে যিনি দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। এখন বিষয়টা যদি এরকম হয় যে ও আসলে 50% অর্থ দিচ্ছে, আপনার প্রিন্স সে হচ্ছে 50% অর্থ দিচ্ছে, দিয়ে আলটিমেটলি সে মিউচুয়াল এক টাকাও দেয়নি, তাহলে ওনার ইনভেস্ট কি? তাহলে প্রিন্সের ইনভেস্ট কি? প্রিন্সের কোনো ইনভেস্ট ছিল না তো সেখানে। বাট সেলুনটা পুরোটাই প্রিন্সের। সেলুনটা তো পুরোটা প্রিন্সের নামে, আমি জানি না, আমি ডকুমেন্টস দেখিনি, তখন থেকেই তো আমরা আলাদা হই। যাই হোক, এই বিজনেস ডিলগুলো নিয়ে আমরা কথা অতটা না বাড়াই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই সব ইনভলভমেন্টের কারণে আপনার সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে। আমার সাথে সম্পর্কটা খারাপ কারণ আপনি দিতে পারতেছেন না, এই কারণে আমি দিতে পারতেছি না। তখন তার চাহিদা হচ্ছে বাড়ি, কিন্তু আমি বাড়ি দিতে পারতেছি না, আর আমি দিতেও চাই না। কারণ হচ্ছে কি যে আমার বাচ্চাদের তো একটা এস্টাবলিশমেন্ট থাকা দরকার। তো আমি যখন দেখছি যে তার চাহিদার লেভেলটা ইনক্রিজ হচ্ছে এবং তখন বাচ্চাদের চেয়ে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো প্রায়োরিটি পাচ্ছে, তো তখন আমার মনে হয়েছে যে নো, আই শুড সিকিউর মাই ডটার্স ফিউচার ফার্স্ট। হ্যাঁ, তখন কি করলেন আপনি? তো তখন তো আমি বাড়ি দিচ্ছি না মানে কি, দেওয়ার সিচুয়েশন বা প্রক্রিয়াও করিনি আমি। বাড়ি দিয়ে দিবে একটা মানুষ তার হাজবেন্ডকে, এবং সেই বাড়িটাও তো তার শেষ সম্বল। ওকে, আর যে মানুষ 50 বছরের বয়সী হয়ে যে 20-22 বছরের ছেলেকে বিয়ে করে ফেলতে পারে, সে অনেক কিছু করতেও পারে। মানে আমি জানি না, মানে এটা হয়তো আলটিমেটলি আপনার মতো জায়গা থেকে, আমি জানি না আপনি এটা। ওকে, দুইটা বাড়ি থাকলে দিতেন? হয়তো দিতাম। একটা নিয়ে কনফিউশন হয়েছে, একটা ছিল দেখেই আমি হয়তো কনফিউশন হলো দিয়ে দিতে পারিনি, না হলে হয়তো দিয়েই দিতাম। এইগুলো কি লাভ? ডেফিনেটলি লাভ, ইটস আ কাইন্ড অফ লাভ। আমি না ঘুরে ফিরে একটা জায়গাতেই আছি, সেটা হচ্ছে লায়লা, মানে ওয়াই আমারও কোশ্চেন এখন হচ্ছে ওয়াই না, এখন কেন? তখনই তো হওয়ার কথা। ওয়াই? তখন হয়নি। কি দেখছেন আপনি? তখন মনে হয়েছিল যে তখন দুটো জিনিস হয়েছিল। একটা হচ্ছে যে আমার চিলড্রেন, তার সাথে খুব একটা ভালো বন্ডেজ হয়েছিল, ছোট বাবুটা, যেটা তার মেন্টাল পিস হতো ওকে দেখলে। ও যতক্ষণ বাসায় থাকতো আমার বাবুটা কান্নাকাটি করতো না, ও খুব পিসে থাকতো, সিকিউরড ফিল করতো। এটা একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে সবাই তো সংসার টিকায় রাখতে চায়, আমিও চেয়েছি, আমি এফোর্ট দিয়েছি, হয়নি, সেটা পরের ব্যাপার। আপনাদের সংসার হয়েছে কিনা সেটাও একটা কোশ্চেন। হয়েছে, যেহেতু আমরা একসাথে ছিলাম, সবকিছুই করেছি, বাজার করেছি, বিল দিয়েছি, কাজের লোক। আপনি ছেলেটাকে সোসাইটিতে কি হিসেবে পরিচয় করাতেন? ধরেন আপনাদের কোনো ব্যারিয়ার নাই। হাজব্যান্ড ইন হোয়াট সেন্স? কি হাজব্যান্ড? লায়লা এত ওয়েল এস্টাবলিশ, তার একটা টিকটকার হাজব্যান্ড?
যে এসএসসি পাস করে নাই? তাহলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি যদি কিছু না মনে করেন। হ্যাঁ, আমি এমবিএ করেছি। সো আপনার হাজব্যান্ড এসএসসিও ঠিক মতো পাস করে নাই, আপনার চেয়ে অর্ধেক বয়স, এবং আপনার ইকোনমিক স্ট্যাটাস, তার ইকোনমিক স্ট্যাটাস বাদ দিয়ে দিলাম, সেটা একজন মানুষের করতে পারে। এখন যেটা হয়েছে, আপনি দুইটা কেয়ার গিভার আরো বেশি নিতেন আপনার বাচ্চার জন্য, মানে ওয়াই হি? আচ্ছা আসেন, মেন্টাল ব্যাপারটা মুখ্য হইলে এইরকম একটা ছেলে আপনাকে মেন্টালি কিভাবে পিস দেয় আমি এটা বুঝে উঠতে পারতেছি না। দিতে যদি হয় ইটস এ ডিফারেন্ট কেস, বাট মেন্টালি হাউ? মেন্টালি সে পিসে রাখতে পেরেছে দেখেই তো এতদিন হলো। কি করতো যখন আপনার মাথা খারাপ হয়ে যেত? নাচা গানা করতো? ও তো নাচ ভালো পারে, আমি জানতাম। আমি মাথা খারাপ করার মতো না। ইউ আর ভেরি কুল হেডেড, কিন্তু এই ছেলে কেন? এই ছেলে আমাকে যার জন্য আপনি মান সম্মান, আপনার তো আগে এরকম ছিল না লাইফটা। আমার লাইফটা খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল, অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রিভিয়াস রিলেশনস সব সময় খুব ভালো ছিল। কোনো বাচ্চাদের ইলনেস ছাড়া আমার লাইফে কোনো ওয়েভ ছিল না। তো এইরকম একটা জিনিস জেনে শুনে নিজের লাইফে কেন আনলেন? আমার নিজের লাইফটা তখন 2 বছর না, পুরো একটা ঝড়, একটা মনে হচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে যে দিনের একটা বড় একটা লং টাইম আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে, আমি তো চাকরি করি। হ্যাঁ, সো আমাকে সেখানে খুব মনোযোগ দিতে হচ্ছে। আমার চিলড্রেন, আমার মা এবং আমার ফ্যামিলিটাও, যেটা বলেন মামুনের সাথেই ফ্যামিলি বলেন, মামুনও কিন্তু আমার কাছে খুবই ডিপেন্ডেন্ট। ওই যে আপনি যেমন বলেন মাম্মিস বয় টাইপের, যে ওর আজকে এটা খেতে ইচ্ছা করছে, কালকে ওটা খেতে ইচ্ছা করছে, আজকে এটা খেতে ইচ্ছা করছে না, আজকে এরকম খাবে, কালকে এরকম খাবে। And you become like, আপনি তাকে একদম পুরো জায়গাটা কনজাস্টেড করে ফেলা, মানে খুব রক্ষণশীল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন যাতে করে আপনার ওকে লুজ করতে না হয়, এবং এইটাই মেইন রিজন হয়ে গেছে আপনার লুজ করার। এরকম না বলে আপনি বলতে পারেন যে তার জন্য একটা খুব কমফোর্ট জোন হয়ে গেছে। এটা কমফোর্ট জোন কিভাবে হবে যে সে তার ফ্রেন্ডের সাথে মিশতে যাচ্ছে, আপনি মিশতে দিচ্ছেন না? না, সে হতে পারে আপনার দৃষ্টিতে তারা খারাপ ফ্রেন্ড। না, আমার কথা হচ্ছে যে সে কিন্তু এর মধ্যে এই যে কি বলে না, অনেক মিউজিক ভিডিও করেছে, এবং সেগুলো কিন্তু সব আমার সাথে না, সেগুলো তার নায়িকা ছিল। আপনার কি কখনো নায়িকা হওয়ার শখ ছিল? না, ছিল না, আমার কখনোই নায়িকা হওয়ার শখ ছিল না। তো সে নায়িকাদের সাথে যখন সে প্রফেশনাল কাজগুলো করে, সে যখন কন্টেন্ট বানায় বা সে যখন প্রফেশনাল মিউজিক ভিডিও বানায়, তখন তো সে নায়িকাদের সাথে কাজগুলো করে আসছে, এই কয়েক বছর তো কোনো বাধা ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে সেই শ্রেণীর বন্ধু বান্ধবের প্রতি না, আমার বাধাটা ছিল যে যাদের সাথে সে বার বা নাইট ক্লাবে যাচ্ছে, আমার জিনিসটা ছিল যে ওই জায়গাটাতেই আমি দেখছিলাম যে সে ধীরে ধীরে ওই নেগেটিভ জিনিসগুলোর প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে গেছে। কিরকম? এই যে সে যেতে চাচ্ছে প্রতিদিন রাতে, নাইট ক্লাবে প্রতিদিন যেতে চাচ্ছে। নাইট ক্লাবে কি করতো? ডান্স করতো? আমি তো যাইনি ওর সাথে নাইট ক্লাবে। তো ওর রুটি রুজি কি ছিল তাহলে? ও কাজ করতো। কিসের কাজ? ওই যে ও ব্লগ বানাইতো, ওর ফেসবুক থেকে আর্নিং ছিল এগুলা। হ্যাঁ, ওর ফিউচার প্ল্যান কি ছিল? ওর ফিউচার প্ল্যান ছিল সিম ইসলাম কলি, যে তখন নায়ক হওয়ার কথাটা মনে আছে। তো ওইটা সিম ইসলাম কলির সাথে সে নায়ক হতে পারলো না সামহাও। পরে অনন্য মামুনের সাথে তার কাজ করার কথা ছিল, বাট বিকজ অফ তার এরকম লাইফস্টাইল অ্যান্ড এরকম যখন জিনিসটা লোকজন জানতে পারলো, লোকজন ওয়াজ নট ইন্টারেস্টেড। তো দেখা গেছে যে ও তো বলে যে আপনি ওর লাইফটা শেষ করে দিয়েছেন। ব্লেম তো করতেই পারে, আমিও তো বলতে পারি যে আমার লাইফটা শেষ হয়ে গেছে, বাট আমি তো এখানে তার গল্পই করছি, আমার গল্প তো করছি না। আমার মেন্টাল আনস্টেবিলিটি, আমার মানসিক পেইন, আমার ফিনান্সিয়াল পেইন। ইউ আর ডুইং জব রাইট নাও? হ্যাঁ, আপনি হয়তো জবের ডিটেল বলবেন না আমাকে, বাট আমাকে একটু বলেন তো আপনার জবের পজিশনটা কি? আই এম মিডল গ্রেড অফিসার। মিডল গ্রেড অফিসার। কত বছর ধরে জব করছেন? এই অর্গানাইজেশনে 14 ইয়ার্স। আপনার কোনো প্রবলেম হয় না ওখানে? না, হয় না। কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমার এই ভদ্রলোক রিলেটেড জিনিসটা বা সোশ্যাল মিডিয়াটা আমার লাইফে 1%। বাকি 99% আপনার কোথায় তাহলে? বাকি 99%-এর মধ্যে আমার জব, আমার ফ্যামিলি। আমি বলতে চাচ্ছি যে আপনার জব যারা করে আপনার কলিগরা, তারাও তো নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। ওরা দেখলেও, বিকজ আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি উইচ ইজ বেসড ইন ইউএস। যত কিছু করেন আপনার সাথে হয়তো ফেস করে না, বাট যেটা হয়েছে যে এখানে উই আর নট ইন এ কালচার টু ডিসকাস সামওয়ানস পার্সোনাল লাইফ। ফাইন, কিন্তু আপনার ঘরে 2টা বাচ্চা এরকম, তারপরে আপনার এই যে আরেক বাচ্চা যার অ্যাটিটিউড এরকম, আপনি নিজেকে কন্ট্রোল করেন কিভাবে? আপনি রাইট করেছেন না রং করেছে এটা জনগণ জাজ করুক, কিন্তু আপনার তো দিন শেষে হাউ ইউ বিকাম সো কুল? ঠান্ডা মাথায় থাকেন কিভাবে? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি ঠান্ডা মাথায় থাকি? অফকোর্স ইউ আর। আপনি কিভাবে ঠান্ডা মাথায় ফেস করেছেন? আমার তো মনে হচ্ছে আমার ভয়েস টোন অনেকবার উঁচু নিচু হয়ে গেছে, আপনার একবারও হয় নাই। হাউ ডু ইউ ডু দ্যাট? হোয়াট ইজ দ্য মেকানিজম? আমাকে কিছু বলে যান, আমি কালকে থেকে প্র্যাকটিস করব।
আমি প্রথমে বলেছি যে আমি খুব রুড হতে পারি না মানুষের সাথে। আপনার বাসায় এই ভিডিওটা লিক হলো কিভাবে? আপনার একটা তো ব্যাখ্যা আছে প্রিন্স মামুনের। কোনটা? লাস্টলি আপনার এই যে আচ্ছা লাইফটা, এটা বলি, এখানে বলার আগে যেটা হচ্ছে যে আমাদেরকে যখন এই 1 বছর কিন্তু আমরা ডিটাচ ছিলাম, এবং ডিউ টু সে বলছে বিজনেসের কারণে, এবং তখন সে ডিনাই করছে যে তার সাথে আমার কোনো রকম রিলেশন নাই, কোনো রকম রিলেশন নাই, কোনো রকম মেন্টাল রিলেশন নাই, কোনো রকম ম্যারেজ রিলেশন নাই, বা কোনো রকম কিছুই নাই। তো সে একটা পর্যায়ে যে ডিনায়াল করলো, হ্যাঁ, তো ডিনায়াল করলো এবং 1 বছর সে টোটালি আলাদা থাকলো, এবং তখন থেকে আমিও ভাবলাম যে আমি মুভ অন করে ফেলি। এর মধ্যে থেকে আমার কাছে কিছু মেয়েরা আমাকে যোগাযোগ করার চেষ্টা করলো, আমার ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর চেষ্টা করলো যে এরকম বাড়িতে সে গেছে, সেখানে বাড়িতে একটা মেয়ের সাথে সে ফিজিক্যাল কন্ট্যাক্ট করেছে, এবং তাকে বলেছে যে তুমি তো আমার বই, লাইলার সাথে তো আমার কোনো বিয়ে হয়নি, হ্যাঁ, লাইলা তো এখন আমার কিছুই না, তুমি তো আমার বই, কয়দিন পরে আমি তোমাকে বিয়ে করবো। এই ধরনের জিনিস একটা না, মাল্টিপল টাইমস আমার কাছে আসলো, এবং তাদেরকে আমি বললাম, আমি এই জিনিসটা নিতেই চাইলাম না, মাথায় নিতে ইগনোর করে ফেলতে চাইলাম। আমি বললাম যে তোমরা তোমাদের ব্যাপার, এটা আই এম নট ইন ইট। তো এর মধ্যে 1 বছর হয়ে গেল, আমি তার ব্যাপারে আমার কোনো সে নাই। সে আমার ফিনান্সিয়াল লস করুক আর সোসাইটিগতভাবে লস করুক, সে তার মতো, আমি আমার মতো। তো এর মধ্যে যেটা হলো যে তার বিজনেস পার্টনার ভাইয়া, উনি যেটা সে বলেছে, তাকে সাজেস্ট করলো যে মামলা নিয়ে কতদিন চলবা, মামলাটা তোমরা মিটমাট করে ফেলো। তো আমি ওকে তখন বললাম যে ভাইয়া, মামলা তো মিটমাট করব, তার আগে প্রথম কথা হচ্ছে যে সে আমার সাথে ক্রাইম করেছে, একটা ক্রাইম হয়েছে আমার সাথে। সো সে ক্রাইমটা তো তার রিয়েলাইজেশন হতে হবে যে সে ক্রাইম করেছে। সে যদি বলে যে না আমি কিছু করিনি, তাহলে তো আমি কেন আমি যেহেতু ভিকটিম ছিলাম, এবং সে যেহেতু প্রুভেন, যেহেতু একটা চার্জশিট এসেছে, তার সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে 2টারই চার্জশিট এসেছে এগেনস্ট হিম, তার মানে শুধু আমিই না, যারা ল এনফোর্সমেন্ট আছে তারাও বুঝতে পেরেছে যে সে দোষী, তাহলে তো তার দোষ আছে। সো আমি এইভাবে তুলব না। তখন বললো যে দেখো আপু, ওই ভাইয়াটা আমাকে বোঝানোর চেষ্টা করলো, দেখো আপু, তোমার তো আসলে চাকরি করতে হয়, বাচ্চা দেখতে হয়, অনেক কিছু, তারপরে মামলাতে তোমার অনেক টাকা পয়সা যায়, আমি তো জানি যে তোমার ভাই নাই, বাবা নাই, তুমি একাই দৌড়াইতেছো, হ্যাঁ, এখন মামলা দিয়ে তুমি আর কি করতে পারবা? কিছু করতে পারবা না। এক কাজ করো, তোমরা হয়ে সে সরি হোক তোমার কাছে, তুমি মামলাটা তুলে নাও। তো পরে আমি ডিসকাস করলাম, তো সবাই বললো যে ঠিক আছে, ওর কাছে তো তোমার আসলে কিছু পাওয়ার নাই, আর কি হবে আলটিমেট রেজাল্ট কি হইতে পারে। তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমার যেহেতু আসলেই অনেক দৌড়াদৌড়ি করতে হয়, একটা মামলা করা কিন্তু খুব ইজি ব্যাপার না। এবং যেসব মেয়েরা আমাকে ফোন করছিল বা টেক্সট করছিল ইনস্টাগ্রামে, তাদেরকে যখন বলি যে তোমরা কেন আমাকে বলছো, কেন তোমরা থানায় যাও, তোমরা ওখানে বলো। কে কে করেছে আপনার সঙ্গে? এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে এই বছর, দিস ইয়ার। এটা কি একদম সবগুলো মামলা হওয়ার পরের ঘটনা? হ্যাঁ, 2টা মামলা ছিল ওর নামে, 5টা মামলা ছিল, ও কোথায় পেয়েছে আমি জানি না, ওর নামে 2টা মামলা। ও তো বলেছে ওর নামে 6টা মামলা আছে। সেটা ও জানে কি। আপনি বলছেন 2টা মামলা আছে। 2টা মামলা ছিল তখন, লেটেস্ট একটা হয়েছে। টোটাল 3টা মামলা। 3টা মামলা হয়েছে। 2টা অ্যাটেম্প টু মার্ডার। 2টা অ্যাটেম্প টু মার্ডার, একটা হচ্ছে ভরণ পোষণ না, ভরণ পোষণ না, এটা হচ্ছে প্রতারণা বলছেন কাবিনের মধ্যে না? 3টা মামলা আপনি বলছেন, 3টা মামলা। ওকে ফাইন। আচ্ছা, আমি না এই মিউচুয়ালের জায়গায় কি হয়েছে না সেটা পরের বিষয়। আমাকে একটু বলেন তো, যখন আপনি জানলেন কাবিনের ব্যাপারটা, যে কাবিনটা ফেক, এটা জেনেছেন কত সালে? প্রথম একদম 2023, এখন 25। এই 2 বছরও কেন আপনি অ্যাটেম্প নেন নাই এই কাবিনটা ঠিক করার জন্য, বিয়ের সাথে ঠিক করার জন্য? 2023 ভরণ পোষণে আপনি ফেক মামলাটা করেছেন কবে? মানে আপনি যখন বুঝলেন যে মামলাটা কাবিনটা ফেক, এই মামলাটা কবে করেছেন? এটা করেছি আমি 2024। 1 বছর পরে কেন করলেন? 1 বছর না, প্রথম মামলাটা হয়েছে 2023-এর ডিসেম্বরে, হ্যাঁ, আর এটা হয়েছে 3 মাস পরে। এই আপনার কাবিন ফেক মামলাটা, এই 3 মাসের মধ্যে আপনি বলেছিলেন যে বিয়ের সাথে ঠিকমতো করে ফেলো, আদারওয়াইজ তোমার মামলাটা করবো আমি। ওকে ফাইন। তারপর আপনি মামলা তারপর আর তোলেন নাই? না, তারপরে যেটা হয়েছে যে আমি বললাম তাহলে তুমি থাকো, তোমার কথায় তুমি স্টিক থাকো যে তুমি ক্রাইম করেছো, এন্ড তুমি সেটা অ্যাডমিট করছো, এন্ড আমরা মামলাটা তুলে ফেলবো, এবং আমরা তো লাভ কি বলে
অ্যাডমিট করলো, এটা আসলে কোনো লাভই নাই। অ্যাডমিট করে লাভ আছে? আপনি যদি তুলতে চান তুলে ফেলবেন, আবার অ্যাডমিট করার কি যে আছে? ক্রাইম করার সে তো ক্রাইম করেছে, সরি বলা দরকার। তো সরি তো আপনাকে সে পার্সোনালি বলবে কেন? সে জনগণের সামনে গিয়ে সে বলবে? জনগণের সামনেই তো সে আমাকে ছোট করেছে, মেরেছে, তো এটা তো অলমোস্ট সবাই দেখেছে। না, এটা তো আপনি দেখালেন, সে তো দেখায় নাই। না, সে দেখাক না দেখাক, সে কিন্তু দেখায় নাই যে ধরেন তার ক্যামেরাতে সে দেখায় নাই যে আপনি তার সাথে কি আচরণ করেছেন। সে লাস্টলি গিয়ে আমাদেরকে একটা লাইভ করে দেখাইছে, এরপরে এটা নিয়ে নতুন করে একটা কাজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটার কথা হচ্ছিল যে আপনি ওর মোবাইলটা স্টকিং করছেন। আচ্ছা, তার মোবাইল আমি স্টকিং করার কোনো দরকার, কিন্তু আপনার পেজ থেকে যেসব ছবি আসছে সেগুলো তার ব্যক্তিগত ছবি। হ্যাঁ, আমি আপনাকে বলি, জি আমি আপনাকে বলি, এইখান থেকে বলি, যখন মামলা বলা হলো তখন আমরা আপোষনামায় সাইন করলাম। সে কিন্তু বলেছে যে কোনো আপোষনামায় আমরা সাইন করি নাই, স্ট্যাম্প পেপারে সাইন করি নাই। মানে ও অনেক তখন থেকে অনেক মিথ্যাচার আসছে। মানে আপনি বলছেন যে ও স্ট্যাম্পে সাইন করছে, সাইন করেছে, এবং সেটা আমরা দুই লয়ারের উপস্থিতিতে আদালতের বাইরে সাইন করে এটা আদালতে সাবমিট করা হয়েছে, এবং আদালত থেকে আমাদেরকে একটা ডেট দিয়েছে। আমি বলবো আর আদালত আজকেই তুলে ফেলবে, এটা প্রসেস এটা না, এটা তার লয়ারও তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এই তিনটা মামলারই আপোষনামা? তিনটা না, দুটো, তখন দুটোই ছিল। তখন দুটো ছিল, দুটো মামলার আপোষনামা। ওকে, হ্যাঁ, তার লয়ার সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এরকম। এর মাঝখানে কিন্তু জিডি হয়েছিল, যেটাকে সে মামলা বলছে, যে সে যখন আমাকে মারামারি করছিল সেটা নিয়ে আমি একটা জিডি করে এসেছিলাম, যে তখন তো আমি জানতাম যে আমার হাজবেন্ড। তো তার লয়ার তাকে বুঝিয়ে বলেছে যে মামলাটা ওই যেহেতু হয়েছে, আমরা প্রসেস করেছি, এটা টাইম লাগবে, এটা ওনারা আদালত থেকে টাইম দেবে, টাইম অনুযায়ী এটা এভাবে তোমাদেরকে হয়তো দু একবার শুনানির জন্য ডাকতে পারে, ওনারা জাস্টিফাই করতে পারে যে এটা জোরপূর্বক হয়েছে কিনা মামলা তোলার ব্যাপারে, তাদের প্রসেস অনুযায়ী এটা তারপর স্টপ হবে, কিন্তু এটা একদিনে থামা সম্ভব না এই মামলা। কিন্তু তার কথা হচ্ছে যে তুমি একদিনেই তুলবা, আজকেই তুলবা। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে একদিনে তোলার মতো না। তো যাই হোক, মিউচুয়াল, এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে হয়তো এটা লেস ইম্পর্ট্যান্ট হবে। যেই ভাইয়াটা আমাদের দুজনকে বসায় এই মিউচুয়াল করার ব্যাপারটা করে ফেললো, সেই ভাইয়াটাই 3 দিন পরে আমাকে জানালো যে আপু, ও ভালো মানুষ না। ভালো মানুষ না? কি করেছে ও? ভালো মানুষ না মানে তার কথা খুব সহজ সরল। সে এত বছর, 1 বছর কিন্তু মামুনের সাথেই ছিল, মামুনের বিজনেস করে দিয়েছে, মামুনের বাসস্থান করে দিয়েছে, মামুনের গাড়ি করে দিয়েছে, সব কিছুই সে করে দিয়েছে। কিন্তু 3 দিন পরে উনি আমাকে জানালেন যে মামুন ভালো মানুষ না। তো পরবর্তীতে আপনারা বলছেন না মোবাইল স্টক করার ব্যাপারটা, মোবাইল স্টক আমার করতে হয়নি। কারণ হচ্ছে যে মামুনের মোবাইলে পাসওয়ার্ড, আমার মোবাইলে পাসওয়ার্ড, আমরা দুজনের পাসওয়ার্ড জানি। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো ব্যাপার কি, যে আপনার আইফোনের পাসওয়ার্ড যদি আমি না জানি তাহলে আমি কিভাবে জানবো? তার মোবাইলে আমার অ্যাক্সেস আছে, আমার মোবাইলে তার অ্যাক্সেস আছে, এবং সে একটা গ্রুপের দেখেছে যেখানে ভিডিওগুলো দেওয়া হয়েছে, সেই গ্রুপেরও তার অ্যাক্সেস আছে। হ্যাঁ, এবং এটা নাকি সাংবাদিক গ্রুপ। হ্যাঁ, এবং ওখানেও তার হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। এই সাংবাদিক গ্রুপ কি শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে? মানে আমরা কোথাও গেলে, বা আমরা না, মানে মামুন কোথাও গেলে এই গ্রুপে জানায়? হ্যাঁ, ওরে বাপ রে, মানে এরকম সেলিব্রিটি তো আমি কোনোদিন শুনি নাই যে তার নিজস্ব পার্সোনাল সাংবাদিক গ্রুপ থাকে। ইভেন আপনার ক্ষেত্রেও আমি দেখি এত বুম সামনে থাকে। মানে আমরা কি করলাম জীবনে, 18-19 বছর কাজ করেও কেউ আমাদের খোঁজ খবর নেয় না। ইউ গাইজ আর জাস্ট ওকে ফাইন। তারপরে এটা আমি ঠিক ডাইরেক্টলি বলবো না, মানে আমাকে জানানো হলো যে সে চরমতম মাদক, সেক্স, তারপরে মানে মেয়েদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিসে সে খুব রিলেটেড। একটা স্টেজে এমনও জানানো হলো সে প্রবাবলি পর্নোর সাথেও রিলেটেড। আপনি এগুলো প্রমাণ পাইছেন? এগুলোর প্রমাণ আমি অনেক আগেই পাইছি। মানে ওই অনেক আগে বলতে কত আগে? মানে যেদিন আপনি যে দেখলেন না, যে ওর একটা লাইভ দেখলেন না আমার ঘরের মধ্যে, যেখানে বলছিল আমাকে আটকায় রাখা হচ্ছে 5টা মামলা দিয়ে, তারও প্রায় 15 ডেজ আগে কি কি প্রমাণ পেয়েছেন? সবগুলোই পেয়েছি। সবগুলা কিভাবে পেয়েছেন বলেন তো? সবগুলো পেয়েছি, কারণ হচ্ছে যে না, এটা তো এখন বলা যাবে না, এটা একটু ইয়ে আছে, এটা
এটা আপনাকে আপনি পার্সোনাল স্টকিং না করলেন না, পার্সোনালি সবই পাবলিক, আমার এখানে পার্সোনাল স্টকিং এর ব্যাপার না, যেটা আপনি হচ্ছে বলেন যে- আপনার সাথে আপনি আমার অফিসে আসছেন, আপনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়েছে মামুনার লালার বিষয়ে, আপনার সাথে আপনি আমার উপরে স্টুডিওতে বসছেন, ওখানে আমরা জাস্ট বাতচিত করছি, ইভেন আমরা শুনে কোনো কথাও বলি নাই, আমি বলছি ক্যামেরার সামনে বসে গেছি, মানে ইউ আর ভেরি প্রফেশনাল, ক্যামেরার সামনে বসতেছে, ক্যামেরার সামনে যা রেকর্ড হচ্ছে সবই প্রচার হবে। সো তো আপনি এখানে কিভাবে স্টকিং করার কোনো ব্যাপার নেই, এখানে স্টকিং করার কোনো ব্যাপার এটা নেই, কিন্তু বিশাল একটা এলিগেশন, বিশাল অ্যালিগেশন। আপনি যখন একজনকে বলছেন সে সেক্সুয়াল, এই জন্যই আমি আর বলছি- বাংলাদেশের জায়গা থেকে সেক্সুয়াল ডেফিনেশন কিন্তু অনেক বড়। এই জন্যই আমি বলছি যে যেহেতু এটা একটা লিগ্যাল সাইটের ভিতরে চলে যায়, আমি এটা অন এয়ারে বলতে চাচ্ছি না। আমি আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে আমি- যতটুকু ডিসকাশন করেছেন আমি কিন্তু সবকিছুরই রিপ্লাই দিয়েছি, হ্যাঁ। বাট এই কয়টা জিনিস যখন আমাকে জানানো হলো 15 ডেজ ব্যাক, তখন আমার খুব দুনিয়াটা একদম এলোমেলো হয়ে গেল। আমার মনে হলো যে আপনার দুনিয়া তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা, আরো বেশি এলোমেলো হলো, কারণ হচ্ছে কি যে এই মানে site আপনি টা- এরকম একটা কাবিনের পরও আশা রেখেছিলেন তার উপরে, না, তাহলে সেটা আপনার না। এলোমেলো হওয়ার কি আমার আছে? কথা হলো যে আমি এতগুলো এফোর্ট দিলাম তাকে মানুষ করার, তাকে ভালো মানুষ হওয়ার, এবং এটা ছিল রোজার মধ্যে হচ্ছিল, এই জিনিসগুলো যে হচ্ছিল এগুলো রোজার ভিতরে হচ্ছিল। লালা আমাকে বলেন তো, আপনার এই কাবিনের পরে, আপনার গায়ে হাত তোলার পরে, 2টা মামলা হওয়ার পরে ও কেন আপনার বাসায়? এই যে বারবার আম্মু আব্বু এসে মিলিয়ে দিচ্ছে। সরি লালা, এটা আমার ব্যক্তিগত অভিনয়, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আপনি আজকে যে পরিমাণ মিডিয়া, আপনাকে আমার এতটাও বেশি ইমোশনাল মনে হচ্ছে না। আপনি যদি এতটা বেশি ইমোশনাল হবেন তাহলে এত কিছু আপনি ফেস করছেন কি করে, এটাও আমার একটা কোশ্চেন। আর বাবা মা এসে মিলিয়ে দিলেই এরকম একটা ছেলেকে, যে আপনার জায়গা থেকে সমস্ত কিছু যদি আমি মেনে নিই, আমি তাকে বারবার মেনে নিব? নো, না, আমি তো এবার মেনে নিইনি, 1 বছর এই না না, আপনি আমাকে জাস্ট এইবারের কথা বাদ দেন, এবারের কারণে তো আজকে আপনারা এখানে। আমরা তো লাস্ট আমাদের তো শেষ হয়ে গেল 2024-এর মার্চেই, তারপরে তো আর আমরা তো সে আর আমার বাসায় ওইভাবে না, সে আমার বাসায় এসেছে অ্যাজ এ গেস্ট, ঢুকছে আসছে যাচ্ছে এরকম। যে মানুষটাকে নিয়ে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা চলে, যেই মানুষটা আপনাকে বিয়ে করেও করেনি আপনার কথা অনুসারে, যেই মানুষটার কারণে আপনার বেবি অ্যাবর্ট হয়েছে, আপনি এরকম কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটা আপনার ঘরের মধ্যে আপনার সঙ্গে রাত কাটাচ্ছে, না, রাত হাউ কাটাচ্ছে ইট ইজ না, পসিবল? রাত তো কাটায়নি, সে আপনার সঙ্গে আপনার বিছানায় ঘুমিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। সে আমার বিছানায়, এটা কবেকার ছবি, এটা আপনি কিভাবে বুঝছেন? আচ্ছা, তো যে সেদিন- আপনি বলতে চাচ্ছেন সে গিয়ে আপনার ওখানে লাইভ করা শুরু করে দিয়েছে? না, সে গিয়ে লাইভ করেন, তাহলে তার আগের দিনের ঘটনা। তারপরে এই জিনিসগুলো আমি 15 ডেজ আগে জানতে চাই, তো তখন আমার কথা হচ্ছে যে আমি তাকে কিছু মেসেজ পাঠিয়েছিলাম, যেমন ধরেন সে ড্রিঙ্কস করতে করতে বা গাঁজা খেতে খেতে সে জুম্মার নামাজ পড়ে বের হয়ে গাড়িতে বসেই খাচ্ছে, এবং সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে এই কাজ করছে। তখন কিন্তু আমরা একসাথে থাকি না, আমরা 1 বছর একসাথে নাই। এক তাহলে বছর পরে সে এখন গাঁজা খেলো না কি খেলো এতে আপনার কি না, যায় আসে? আমার কিছু যায় আসে না, কিন্তু সে যখন এগুলো দেখাচ্ছে তো এগুলো আমি দেখছি, দেখছি, তখন আমি ওকে বলছিলাম যে এখন তো আজকে তো জুম্মার দিন। আপনি কেন বলবেন তাকে? বলবো না কেন, একটা মানে কি আপনার দরকার? সাথে- আপনিও তো যে যে আপনার হাজবেন্ড না, লিগ্যালি সে আপনার হাজবেন্ড না, সে আর কিছুই না, সে 2-3টা মামলার আসামি, আপনি তাকে কেন বলতে যাবেন? তারপরে আমি তাকে বলেছি যে তুমি এটা করছো, তখন তার কথা আছে কি যে তুমি এক কাজ করো, আমি ভালো হয়ে যাব, সবকিছু ছেড়ে দিব, তুমি আমাকে একটা জমি কিনে দাও, একটা জমি কিনে দাও। তো আমি বলছি আমি তো তোমাকে জমি কিনে দিতে পারবো না, আমার কথা হচ্ছে আমি তোমাকে জমি কিনে দিতে পারবো না, আমি তোমাকে বাড়ি দেব না, তো আমি সবকিছু ছেড়ে দেবো, আমি আপনি ভালো কি তাকে হয়ে ভালো হওয়ার কথা বলেছেন? আমি বলেছি যে এটা তো ঠিক না, তুমি জুম্মার নামাজ মসজিদ থেকে বের হয়ে তুমি এটা করতেছো, এটা তুমি আমাকে ভিডিও কলে দেখাচ্ছ কেন? আপনি ভিডিও কল রিসিভ করেছেন কেন? তখন তো ওই যে বললাম না, মামলা তোলার জন্য আমাদের কথাবার্তা হচ্ছে নরমালি। মামলা তো কথাবার্তা হচ্ছে, আপনাদের মাঝখানে একজন লয়ার থাকলেও শেষ, আপনার দুই পক্ষ থেকে লয়ার মিউচুয়াল করবে, আপনার তো ব্যক্তিগতভাবে তাকে যাওয়ার দরকার নেই। তারপরও কথা হয়ে গেছে, নরমাল কথা হয়েছে, বাট আই এম নট স্টেইং ইন হিজ হাউস, হি ইজ নট স্টেইং ইন মাই হাউস, বাট তারপরও সে আমার বাসায় 2-1 দিন এসেছে, এবং গিয়ে ডিরেক্টলি লাইভ করে দিয়েছে। না, গিয়ে ডিরেক্টলি লাইভ করেনি। তার আগের দিন যেটা হয়েছে যে আমি গিয়েছিলাম জলসিঁড়িতে, তো তখন সে আসছিল, তখন ও বলছিল যে আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা ছবি ভিডিও করবো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি দেখবেন হয়তো ভিডিওগুলো। আমি বলেছি ঠিক আছে, ভিডিও করা যেতে পারে, এটা কোনো না, বাট তোমার সাথে আমি পার্সোনালি আই এম নট রিলেটেড। তো আমি জলসিঁড়িতে গিয়েছিলাম, তো তখন সে আসলো এসে এবং বলে যে আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তুমি এটা কালকে আমাকে কিনে দিবা। তো আমি বললাম কেন, আমি কালকে তোমাকে কেন কিনে দিব, ওয়াই, কেন আমি কিনে দেবো? এটা নিয়ে সে এক্সাইটেড হয়ে গেছে। তার জিনিস হচ্ছে সে যখন কারো কাছে কিছু চায়, এই যে মোবাইলের কথাটাই যেটা বললাম, এর আগে আরেকটা জিনিস হয়েছে, এই 1 বছরের মধ্যে আরেকটা জিনিস হয়েছে। সে হচ্ছে একজন ওল্ড এজ লেডি, যার নাতি নাতনি আছে, ওইরকম একটা লেডির সাথে সে যে ওনার বাসায় প্রায় 20 ডেজ স্টে করেছিল, বিকজ ওই লেডি বলেছিল তাকে একটা 5 কাঠা জমি কিনে দিবে। তো পরবর্তীতে সেই লেডি আর জমি কিনে দিল না। তো এইসব যাই হোক, এইসব তার, এবং আমার সাথে যখন কথাবার্তা হচ্ছিল
তখন সে আমাকে এক্সপ্রেস করেছিল যে যার সাথে সে বিজনেস করছিল সে এখন শুকনা হয়ে গেছে, তার কাছে এখন টাকা নাই আমাকে দেওয়ার মতো, মানে গাড়িটা কিনে দেওয়ার পরে তার টাকা শেষ হয়ে গেছে, তাকে এখন আর তার দরকার নাই। এই জিনিসটা সে আমার সাথে শেয়ার করেছে যে দেখো সে যদি তোমাকে কল টল দেয় তুমি ফোন টোন ধরো না, কারণ সে তো এখন তার কাছে তো এখন কোনো পয়সা টয়সা কিছু নাই, তার সাথে সে উল্টাপাল্টা বলার চেষ্টা করবে। এন্ড আলটিমেটলি সে কিন্তু আমাকে বলছেও যে বেবিটা অ্যাবর্ট হলো কিভাবে? এটা আমি না হয় নাই বলি, আপনি বলেছেন তো, এটা আমি বলেছি, বাট তার আগে বলেছেন তার সঙ্গে আপনার কোনো রিলেশন নাই, তারপরে আবার না কিছুদিন ফিজিক্যাল পর রিলেশন নাই, এটা কেন হবে? আমরা যদি ম্যারিড হই তাহলে ফিজিক্যাল রিলেশন, আপনার স্টেটমেন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, ফিজিক্যাল রিলেশন নাই এটা তো আমি কোনোদিন বলিনি। আপনার আছে এটা, আপনি এটা বলার পর প্রচুর ভিডিও বের না হবে না, এটা। আপনি যেটা দেখেছেন সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই 1 মাসে আমার সাথে কোনো রিলেশন হয়েছে কিনা। এই 1 মাসে তো আমরা একসাথে স্টে করিনি, 1 মাসে তো আমাদের। আচ্ছা যাই হোক, এগুলো আমি দেখেছি ভিডিও, সেই কারণেই বলছি। এবং তারপরে আপনার এরকম ভিডিও ফুটেজ আমি পেয়েছি, আপনি বলেছেন যে তার কারণে অ্যাবর্শন হয়েছে। এখন কথা হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা তো ডেফিনেটলি এটার মেডিকেল ডকুমেন্ট থাকার কথা, সবই আছে এবং মেডিকেল ডকুমেন্ট আছে, এবং প্লাস হচ্ছে হলো যে এটা তো মেডিকেল লাইফে যে কোনো সময় লাস্ট অ্যাবর্শন এটা প্রুভ করা সম্ভব, যেটা কোন সময় হয়েছিল, কার দ্বারা হয়েছে বা কোনো কিছু। সো আপনি বলতে চাচ্ছেন যে এটা অ্যাবর্শন হয়েছে? ওকে, ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। ফিজিক্যাল অ্যাসল্টের কারণে হয়েছে। আপনি লায়লা থেকে বের হয়ে আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করেন, জাস্ট আমি লায়লা থেকে বের হয়ে যান। লায়লা থেকে বের হয়ে আমি যেটা মূল্যায়ন করছি বলেই আমি আজকে এখানে আসছি। আমি এখানে আসছি এটা বলার জন্যই যে দিস শুড বি আমার লাস্ট ইন্টারভিউ রিগার্ডিং দিস। আপনি পারবেন না এটা? হ্যাঁ, না না, এটা আমাকে পারতেই হবে, বিকজ আমার লাইফে আমি কোথায় স্টপ করব সেটা আমাকে ডিসাইড করতেই হবে। যখন মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন কিন্তু আমাকে ডিসাইড করতেই হবে যে আমি আর কি করব কিনা। আমার কথা হচ্ছে যে তুমি হোয়াট এভার অ্যালিগেশন মানুষজন দিয়েছে বা প্রুফ আমাকে দিয়েছে বা তুমি যেটা করেছো বা পার্সোনালি যেটা লিগ্যাল ব্যাপার, সেটা তোমার যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে তুমি সেটা নিতে পারো। আমার নেওয়ার ছিল, আমি নিয়েছি। এখন পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি শেষ হবে, এটা আর সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণ নেই। ঠিক আছে, এই উপদেয় হলো তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই 4 বছরে 2021 থেকে শুরু করে 2025 না 4 বছরে, এই 4 বছরের জীবন থেকে আপনি কি বলবেন? মানে এই লাইফটা নিয়ে আপনার কি বলার 4 বছর জীবন থেকে আমি যেটা বলবো যে আমি রিয়েলাইজ করেছি এবং আশেপাশের সিচুয়েশন যেটা যাচাই বাছাই করে দেখেছিলাম যে আমি আসলে একটা প্রতারণার শিকার হয়েছিলাম। সেটা শুধু আমি একা না, এবং আমি বলতে চাই যে এই যে গত 1 বছর যিনি বিজনেস করেছেন বা তার 1 বছর যিনি তারও 20-30 দিন যিনি বলেছিলেন জমি কিনে দিবেন, তো তাদের কাছেও কিন্তু ওভাবে অ্যাপ্রোচই করা হয়েছিল। নাহলে কেন একজন, আপনি কি আমাকে একটা মোবাইল গিফট করবেন? ওগুলো বাদ দেন লায়লা, আপনি প্রতারণার শিকার হয়েছেন কি হন নাই সেটা যদি আইন চলে আইন এটা প্রমাণ করবে। কিন্তু আপনি যেভাবে ফলো করছেন তার প্রতি বা তাকে আপনি লাইফে ওয়েলকাম করছেন, সবই তো আপনি তারই দোষ দিলেন যে সেই আপনাকে বারবার পোক করছে, তার ফ্যামিলি পোক করেছে। আমি এটা সিচুয়েশন বলবো। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটা কি আসলেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক? আপনি আপনার জায়গা থেকে এটা বলবেন না? আপনি যেটা চর্চা করেছেন, আমি বলছি না প্রিন্স মামুন ভালো মন্দ, আমি ওই জায়গায় যেতেই চাই না। মানে আপনি যে একটা অসমবয়সী এরকম একটা ছেলের সাথে এইভাবে আমাদের সমাজে এই রকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন এবং খুব বোল্ডলি এটাকে ফেস করতে চেয়েছেন, এইটা কি ভালো একটা স্টেপ ছিল? আমার মনে হয় অসমবয়সী সম্পর্ক যে আমরাই ফার্স্ট করেছি এরকম না। অন দ্যাট সার্কামস্টান্সেস, যে ছেলে আপনার সাথে এডুকেশন কোয়ালিটিতে যায় না, যেই ছেলে আপনার পারিবারিক কোনো মেন্টালিটি কোয়ালিটিতে যায় না, টেস্টের সাথে যায় না, এরকমও হয়েছে, এরকম এক্সাম্পল আছে। কোথায়